আসসালামু আলাইকুম। আমরা আর কিছুক্ষণ ওয়েট করব? আচ্ছা। সো রিসেন্টলি আমরা দেখতে পাই যে লাখ টাকার ছাগল খেয়ে ফেলে মতির হাজার কোটি টাকার সম্পদ। আর রোলেক্স ঘড়ির শো অফে বিপদে পড়ে আমাদের মন্ত্রী ও সাধারণ সম্পাদক। আমাদের সমাজে এখন আমরা দেখছি যে শিক্ষা খাতে প্রশ্ন ফাঁস, চিকিৎসা খাতে যেই কেনাকাটা এবং নিয়োগে অনিয়ম, এবং কোভিডের সময় আমরা দেখতে পাই যে নেতাদের খাটের তলায় খাদ্য গুদামজাত কিভাবে হয়েছে। প্রশাসনের সর্বোচ্চ পর্যায়ের ব্যক্তি থেকে শুরু করে যেমন পুলিশ প্রধান, র্যাবের প্রধান, ইভেন মিলিটারি প্রধানদের দুর্নীতি আমরা দেখতে পাই। এমনকি দেশের সর্বোচ্চ আদালতের প্রধান বিচারপতিকেও আমরা দেখি দুর্নীতি দায়ে দেশ থেকে পালিয়ে যেতে। এছাড়া ব্যাংক খাতে দুর্নীতি তো একটা হট টপিক এখন আমাদের দেশে, মনে হয় এটা অনেক যুগ ধরে চলতে থাকবে। তার পাশে আছে বালিশ কাণ্ড, পর্দার কাণ্ড, পুকুর চুরি, এবং ইভেন সুই থেকে শুরু করে মেডিকেল খাতের হচ্ছে সুই সুই আমরা দুর্নীতি দেখতে পাই। দেশের এমন কোনো খাত বর্তমানে বাকি নাই, যেমন আমি যেটা উল্লেখ করলাম যে এডুকেশন, হেলথ, অ্যাডমিনিস্ট্রেশন, কোর্ট, ব্যাংকিং, ইকোনমিক সিস্টেম, এমন কোনো একটি খাত বাকি নেই যেখানে হচ্ছে যেটা এখন দুর্নীতির বাইরে। এই যে এত এত দুর্নীতি আমরা দেখতে পাচ্ছি, এগুলো কি শুধুমাত্র কিছু ব্যক্তির লোভ লালসার কিছু ফলাফল, নাকি এখানে এমন একটা সিস্টেম দায়ী, বা এমন একটা কি কারখানা তৈরি হইলো কিনা যে এই কারখানা হচ্ছে এমন দুর্নীতি এবং দুর্নীতিবাজ মানুষকে তৈরি করছে প্রতিনিয়ত? তো আসসালামু আলাইকুম। থটস আনচেইনডে আজকের এপিসোডে টপিক করাপশন, ইন্ডিভিজুয়াল গ্রিড অর সিস্টেমিক করাপশন। আমি আছি আপনাদের সাথে মারুফ, আমার সাথে আরো দুইজন আছেন। আমার ডান পাশে সাজিদ এবং বাম পাশে অভি ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। অভি ভাইয়ের কাছে আমার ফার্স্ট প্রশ্নটা, যে দুর্নীতি নিয়ে যখন আমরা আলোচনা শুনি তখন কিছু ব্যক্তির বা কিছু ইন্ডিভিজুয়ালের নাম আসতে থাকে। অর্থাৎ একটা দুর্নীতি ঘটছে যে কোনো সেক্টরেই হোক, একটা নির্দিষ্ট ইন্ডিভিজুয়ালের আশেপাশে এটা ঘুরতে থাকে, অ্যাজ ইফ একটা ইন্ডিভিজুয়াল এটা করে, তার হচ্ছে তখন ফ্যামিলি নিয়ে টান দেওয়া হয়, তার এইটা, তার ওইটা, তার এইখানে সম্পদ, তার ওইখানে সম্পদ, এক্সেট্রা এক্সেট্রা। এবং আরো দেখা হয় যে তার হাতে কি রোলেক্স আছে নাকি, তার সম্পত্তি কি হচ্ছে বিদেশে পাচার হয়েছে নাকি, বা আমেরিকা তার কতগুলা বাড়িঘর আছে। অর্থাৎ ব্যক্তি কেন্দ্রিক, ব্যক্তির আশেপাশে এই জিনিসগুলো ঘুরতে থাকে। এখন প্রশ্ন হচ্ছে যে এত এত দুর্নীতির যখন ঘটনা আমরা দেখতে পাচ্ছি, এই দুর্নীতির ঘটনাগুলো দেখতে পাচ্ছি, শুনতে পাচ্ছি, এগুলা নিয়ে হচ্ছে বলা হচ্ছে যথাযথ হচ্ছে আইন প্রয়োগ করা হবে, এদেরকে আইনের আওতায় আনা হবে। এত কিছু বলার পরেও দিনে দিনে তো আমরা সংখ্যাগুলো দেখলাম যে মানে এটা বাড়তেছে, এটা কমতেছে না। রাইট। এত এত যদি হচ্ছে ইনিশিয়েটিভ নেওয়াই হয়, তাহলে এই সংখ্যাগুলো কেন বাড়তেছে? আপনার কি মনে হয় যে আমাদের এই যে এই দেশের যে দুর্নীতি, এটার মূলে আসলে কি? এটা কি আসলে কিছু ইন্ডিভিজুয়ালের গ্রিড, বা হচ্ছে তাদের হচ্ছে লোভ লালসার ফলাফল, নাকি এইখানে কোনো একটা, যেটা আমি বললাম একটা মেশিন কি এখানে তৈরি হয়েছে কিনা, যে মেশিনটা বা একটা সিস্টেম তৈরি হয়েছে কিনা, যে সিস্টেমটা প্রতিনিয়ত হচ্ছে আমাদের সমাজের মধ্যে এই দুর্নীতি এবং দুর্নীতিবাজ মানুষদেরকে হচ্ছে তৈরি করতেছে? সো দুর্নীতির সংখ্যাটা আসলে এত বেশি কেন, এবং এটা কমতেছে না কেন? এটা আপনার কাছে আমার ফার্স্ট কোয়েশ্চেন। জাজাকাল্লাহ ভাই, একটা ভালো কোশ্চেন করছেন। আচ্ছা, বেসিক্যালি হচ্ছে আমরা সোসাইটির দিকে যদি আমরা তাকাই, আমরা দেখি যে সোসাইটির মধ্যে অনেক ইন্ডিভিজুয়াল আছে, তাই না? এখন যে কোনো সোসাইটি, আপনার যে এই কালেকশন অফ ইন্ডিভিজুয়াল, হ্যাঁ, এদেরকে তো আলটিমেটলি কালচার করা হয় বা হচ্ছে নার্চার করা হয় একটা সিস্টেম দিয়ে, তাই না? তো আমরা যদি ধরেন বাংলাদেশের প্রেক্ষাপটে, যেহেতু হচ্ছে কথাবার্তা হচ্ছে আমাদের, আমরা যদি বাংলাদেশের প্রেক্ষাপটে বলি যে বাংলাদেশ তো পুঁজিবাদী একটা রাষ্ট্র, তাই না? তার মানে ক্যাপিটালিজম কিছু ভ্যালুজ হোল্ড করে, এবং এই ভ্যালুজ গুলো দিয়ে হচ্ছে আমাদের এই সমাজের মানুষজন বা আমরা যারা আছি তারা সবাই হচ্ছে প্রতিনিয়ত কালচার্ড হচ্ছে, হ্যাঁ, কনসিয়াসলি হোক বা সাবকনসিয়াসলি হোক, হ্যাঁ। সো এই এই পুঁজিবাদ মানে খুব ইন্টারেস্টিংলি, হ্যাঁ, আমাদেরকে কিন্তু শুধু একটা ভ্যালু সিক করার জন্য খুব বেশি তাগিদ দেয়, এবং সেটা হচ্ছে ম্যাটেরিয়ালিস্টিক ভ্যালু, তাই না? যে ম্যাটেরিয়ালিস্টিক ভ্যালু সিক করাই হচ্ছে যে এই ক্যাপিটালিজম আমাদেরকে শেখায়, এবং এটা হচ্ছে যে অনেক দিন ধরে এটা হচ্ছে যে এই কালচারটার মধ্য দিয়ে আমরা আসতেছি। সো এই ম্যাটেরিয়ালিস্টিক ভ্যালু, অর্থাৎ আমি যেটা বলতে চাচ্ছি যে মানি, ফেম এন্ড পাওয়ার, হ্যাঁ, এগুলো
গেইন করাকেই এই পুঁজিবাদী সমাজ ব্যবস্থা জীবনের একমাত্র সফলতা বা একটা সার্থকতা হিসেবেই দেখাইতে চায়। তো যে কারণে হয় কি যে আপনার একটা ইন্ডিভিজুয়াল সে এই মানি ফেম এন্ড পাওয়ার এটা পার্সু করার জন্য সে তার হাইয়েস্টটা দেয়, এবং সে কখনো এটাও তোয়াক্কা করে না যে টাকাটা আসলে সে কিভাবে উপার্জন করতেছে বা সম্পদটা সে কিভাবে অর্জন করতেছে, সেটা হোক দুর্নীতি করে, হোক ঘুষ খেয়ে, হোক হচ্ছে আরেকজনের সম্পদ আত্মসাৎ করে। বাট এটা হচ্ছে যে দেখার বিষয় না, রেদার সে আলটিমেটলি মানি ফেম এন্ড পাওয়ার হোল্ড করতেছে কিনা, এটাই হচ্ছে আলটিমেটলি এখানে কনসার্নের জায়গাটা। তো আরেকটা বিষয় যদি বলি যে পুঁজিবাদ যখন আমরা বলি, এটা একটা সিস্টেমকে আমরা রিপ্রেজেন্ট করি বা একটা সিস্টেমের কথা বলি, হ্যাঁ। এখন এই পুঁজিবাদের আন্ডারলাইন যে থটটা বা ফান্ডামেন্টাল যে কোর জায়গাটা, সেটা সেটা হচ্ছে সেকুলারিজমের আইডিয়াটা, তাই না? এখন সেকুলারিজম যেহেতু হচ্ছে একটা গডলেস আইডিয়া, মানে যেহেতু রাষ্ট্রে ধর্মের কোনো হস্তক্ষেপ নাই বা ক্রিয়েটরের যেহেতু কোনো রোল এই হচ্ছে যে জীবন ব্যবস্থায় নাই, সো ন্যাচারালি হচ্ছে মানুষ কখনো অ্যাকাউন্টেবিলিটির প্রেশারটা ফিল করে না। অ্যাট দ্য সেম টাইম সোসাইটি বা সমাজ ব্যবস্থা বা সিস্টেমও কখনো ওইভাবে মানুষকে অ্যাকাউন্টেবিলিটির আন্ডার আনতে পারে না। এটার এক্সাম্পল তো আমরা হচ্ছে যে এই যে রিসেন্ট টাইমে দেখলাম যে আপনার আহ, প্রশাসনিক যে দুর্নীতিগুলা, হ্যাঁ, তারপর হচ্ছে বিভিন্ন বড় বড় ব্যবসায়ী যে দুর্নীতিগুলো আমরা দেখতেছি বা দেখতে পাই, এগুলি কিন্তু মিডিয়াতে আসতেছে এবং কন্টিনিউয়াসলি কিন্তু একটার পর একটা আসতেছে, আমরা দেখতে পাচ্ছি। কিন্তু আমরা এটা দেখি না যে কোনো মানে যে ব্যক্তির বিষয়ে হচ্ছে অ্যাকুইজিশন আসছে, ওই ব্যক্তিকে হচ্ছে কোনো একটা পানিশমেন্ট দেওয়া হচ্ছে, তাই না? সামহাও হচ্ছে যে তারা এখান থেকে পার পেয়ে যাচ্ছে। তো এই এই যে অ্যাকাউন্টেবিলিটির ইয়েটা না থাকা, প্লাস হচ্ছে যে ক্যাপিটালিজমের যে ম্যাটেরিয়ালিস্টিক গেইনের যে আপনার চিন্তাটা মানুষকে হচ্ছে বারবার এই টেন্ডেন্সি মানুষের মধ্যে ক্রিয়েট করে যে ইউ হ্যাভ টু গেইন মোর, ইউ হ্যাভ টু গেইন মোর। ওই জায়গা থেকে হচ্ছে আলটিমেটলি মানুষ অনেক গ্রিডি হয়ে পড়ে। হ্যাঁ, মানুষ অনেক গ্রিডি হয়ে পড়ে, এবং এটার ফলাফল স্বরূপ আমরা বাংলাদেশের মোটামুটি যে কোনো সেক্টরে হচ্ছে আমরা আজকে দুর্নীতির এরকম চিত্রগুলো দেখতে পাচ্ছি। আচ্ছা, মানে আপনি এখানে যদি সামারাইজ করি, এখানে বলতে চাচ্ছেন যে হচ্ছে যে সেকুলারিজম থেকে আসা এবং ক্যাপিটালিজম অর্থাৎ পুঁজিবাদ যে ব্যবস্থা, এইটার মধ্যেকার হচ্ছে কোর চিন্তাটা হচ্ছে যে মানুষকে তার এই প্লেজার ম্যাক্সিমাইজ করার জন্য বলে। এক্স্যাক্টলি। এবং যেহেতু প্লেজার ম্যাক্সিমাইজ করার জন্য বলে, তো মানুষ হচ্ছে নিজের ইন্দ্রিয়গত সুখ বৃদ্ধির চেষ্টা করে, এবং এই জন্য মানুষ গ্রিডি হয় এবং হচ্ছে তখন করাপশন গুলা করে। করাপশনের দিকে যায়, সো রাইট। হচ্ছে এই ব্যবস্থাটাই হচ্ছে আপনার এই দুর্নীতিটা সৃষ্টি করে। এখন এখানে এই অভি ভাই যেটা বললেন যে এখানে সিস্টেমের কিছু চিন্তা ধারণাকে উনি দোষারোপ করলেন যে এই সিস্টেমের বা হচ্ছে এই পুঁজিবাদ ব্যবস্থার যে চিন্তা, কোর চিন্তাটা, এইটা হচ্ছে এই করাপশনের পিছনে মূলত দায়ী। এবং হচ্ছে উনি বললেন এখানে জবাবদিহিতার অভাবের কথা বললেন। এখন আমার কাছে, আপনার কাছে যে কোশ্চেন সাজিদ ভাইয়ের কাছে, সেটা হচ্ছে যে জবাবদিহিতার যদি প্রশ্ন আসে, জবাবদিহিতার জন্য তো আমাদের দেশে আমরা দেখি দুদক আছে, আমরা দেখি এখানে আইন আছে, আদালত আছে, প্রশাসন আছে। এই যে এতগুলা প্রতিষ্ঠান, ইভেন পুলিশ, র্যাব, রাইট। আরো অনেক কিছুই আছে, এতগুলা প্রতিষ্ঠান থাকার পরেও কেন তাহলে এই জবাবদিহিতে আনা যাচ্ছে না? বা এটা একটু কেমন শোনাচ্ছে শোনাচ্ছে না যে এতগুলা প্রতিষ্ঠান কিন্তু মানুষকে এই এতগুলো ঘটনার মানুষগুলোকে জব দেয় এতে আনতে পারতেছে না, এবং তাহলে এগুলা আসেই বা কেন, এই প্রতিষ্ঠানগুলো আসেই বা কেন, এবং এইখানে আসলে মূল সমস্যাটা এক্স্যাক্টলি কোথায় যে কারণে হচ্ছে এই প্রতিষ্ঠানগুলো এই জব দিতে জায়গা আনতে পারতেছে না? রাইট। আসসালামু আলাইকুম ভিউয়ার্স। ওই ভাই বেশ সুন্দরভাবে ব্যাখ্যা করলেন যে কিভাবে একজন ইন্ডিভিজুয়াল সোসাইটির দেয়া রং ভিউ পয়েন্ট গুলো অ্যাডপ্ট করার কারণে করাপশনের সাথে ইনভলভ হতে পারে। আচ্ছা, অন্য এক্সাম্পল গুলো শুনে মনে হতে পারে যে শুধুমাত্র ইন্ডিভিজুয়ালরা এই করাপশনের জন্য দায়ী, বিকজ এই ইন্ডিভিজুয়াল গুলো দে আর চুজিং টু বি করাপ্ট আউট অফ দেয়ার ওন উইল। সো ন্যাচারালি আমরা মনে করতে পারি যে করাপশনের এগেনস্টে ইনস্টিটিউশনাল স্টেপস গুলো যদি নেওয়া হয় তাহলে ইট উইডন্ট এক্সিস্ট ইন দ্য সোসাইটি। বাট এটা কমপ্লিটলি ট্রু না। অভিভাবক বলছিলেন যে ধর্মহীন বা সেকুলার ভিউ পয়েন্ট ফলো করার কারণে ইন্ডিভিজুয়াল করাপ্ট হয়। আমি এই আইডিয়াটার সাথে একমত। আই এগ্রি উইথ দিস স্টেটমেন্ট, বাট এটাকে আমি আরেকটু এক্সটেন্ড করতে চাচ্ছি। আপনি যেটা বলতেছিলেন যে সেকুলারিজম ইজন্ট মেয়ারলি এ থট, এটা জাস্ট একটা চিন্তা বা ভিউ পয়েন্ট না, এটার একটা সিস্টেমিক ম্যানিফেস্টেশনও আছে। যে সিস্টেমটা সেকুলারিজম থেকে এমিনেট করে সেটাকে আমরা বলি ক্যাপিটালিজম বা পুঁজিবাদ। সো এই ক্যাপিটালিজম দিয়ে শুধুমাত্র আমাদের দেশ না, মোস্ট অফ দ্য কান্ট্রিজ ইন দ্য ওয়ার্ল্ড আর রান বাই ক্যাপিটালিজম।
সো ইন্টারেস্টিং বিষয় হচ্ছে ওয়ান অফ দ্য প্রমিনেন্ট ক্যারেক্টারিস্টিক্স অফ দ্য ক্যাপিটালিস্ট অথবা সেকুলার সিস্টেম ইজ দ্যাট এটা হিউম্যান বিংদেরকে অ্যালাউ করে টু লেজিসলেট ল ফর দেমসেলভস। আপনি যে বলতেছিলেন না যে ধর্ম থেকে রাষ্ট্রকে পৃথকীকরণ, সেকুলারিজমের সংজ্ঞা দিলেন যখন, সো এখানে আপনি যখন একবার আপনার জীবনকে সৃষ্টিকর্তার কাছ থেকে সেপারেট করে ফেলছেন, ক্রিয়েটারের কমান্ড থেকে আলাদা করে ফেলছেন, তখন কিন্তু রুলস এন্ড রেগুলেশনস যেগুলো দিয়ে আপনি জীবনে চলবেন, এই রুল এগুলোর জন্য যে আইন আপনার করা প্রয়োজন, সেই আইনগুলো আপনি নিজের মাথা থেকে বের করে নিয়ে আসতে হবে। ইউ হ্যাভ টু মেক লস ফর ইউর সেলফ, টু গভর্ন ইউর সেলফ। সো এই জায়গাটাকে আসলে ক্যাপিটালিস্টরা এই সুযোগটাকে ক্যাপিটালাইজ করে। লেট মি পেইন্ট এ পিকচার ফর ইউ গাইস। ধরে নেন আমার একটা ধরেন আমি একজন বিগ ক্যাপিটালিস্ট। আমার গ্রুপের নাম হলো সাজিদ গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ। সো আমি একজন বিলিয়নের ক্যাপিটালিস্ট, মারুফ ভাই হচ্ছেন একজন পলিটিশিয়ান। সো উনি যখন নির্বাচন করেন, তখন উনার নির্বাচন করার জন্য যে ক্যাম্পেইনের ফান্ডস প্রয়োজন হয়, এই মানিটা আমি ওনাকে ডোনেট করি। এবং এটা ইজ নট 10,000 20,000 টাকা, কয়েক কোটি টাকা থেকে কয়েকশো কোটি টাকা পর্যন্ত আমি আপনাকে কোট অ্যান্ড কোট ডোনেট করি। এবং শুধুমাত্র কিন্তু মারুফ ভাই একাই পলিটিশিয়ান তা না, উনার মতো আরো যারা পলিটিশিয়ানস আছেন তাদের সবাইকে আমি একজন ক্যাপিটালিস্ট অথবা আমার মতো অন্য কোনো গ্রুপের হেড, ABC কর্পোরেশন লিমিটেড, এই ক্যাপিটালিস্টরা ফান্ড করেন। সো মারুফ ভাই যখন ইলেক্টেড হয়, সো আমি ন্যাচারালি এক্সপেক্ট করতে পারি যে আমি যে ওনাকে ফান্ডিং করেছিলাম, যে ডোনেশন দিয়েছিলাম, এই ডোনেশনের একটা রেসিপ্রোকেশন। সো এখানে যে জিনিসটা হয়, মনে করেন যে আমি সাজিদ গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের একটা প্রমিনেন্ট বিজনেস হলো যে আমি লিকুইড পেট্রোলিয়াম গ্যাসের বিজনেস করি, LPG গ্যাস, আমরা কেন যে গ্যাসটা ইউজ করি। সো মারুফ ভাই যখন ক্ষমতায় গেলেন, উনি এমন একটা লেজিসলেশন পাস করলেন যেটা আমজনতার পার্সপেক্টিভ থেকে মনে হবে ইজ এ ল মেকার, উনি তো পলিটিশিয়ান মানুষ, উনি ল মেক করবেনই ফর দ্য বেনিফিট অফ দ্য সোসাইটি। কিন্তু উনি এমন একটা লেজিসলেশন পাস করলেন যেখানে দেখা গেল যে নতুন গ্যাসের সংযোগ দেওয়া হবে না বাড়িতে। অ্যাজ এ রেজাল্ট মানুষজন তখন ওনাকে প্রেস কনফারেন্সে জিজ্ঞেস করবে যে মাননীয় পলিটিশিয়ান, হোয়াট আর উই সাপোজ টু ডু অ্যাবাউট দিস গ্যাস প্রবলেম, দেন আমাদের তো যথেষ্ট গ্যাস। তখন মারুফ ভাই বলবেন যে ওয়াই ডোন্ট ইউ বাই LPG গ্যাস। তখন এই ম্যাস পিপল উইল কাম টু মি, তারা আমার কাছে গ্যাস কিনতে চাবে। আমার যেহেতু LPG গ্যাসের বিজনেস, আমি তখন গ্যাসের দাম বৃদ্ধি করে দিব। সো ওনাকে যে আমি ফান্ডিং করলাম, হতে পারে সেটা কয়েকশো কোটি টাকা, বাট ইন রিটার্ন আমি যখন বিজনেস আকারে আমার কাছ থেকে মানুষ যখন এলপি গ্যাস কিনবে, তখন কিন্তু আমার বিজনেসটা বুমিং হবে। সো আমি আমার ডোনেশনের যেটা আসলে দেখা যাচ্ছে ইনভেস্টমেন্ট, এটার একটা 10-fold রিটার্ন আমি পেয়ে যাব। সো দিস ইজ ওয়ার capitalists and politicians work hand in hand in the capitalist system. So আপনারা নিশ্চয়ই জানবেন, একটা এক্সাম্পল যদি দিই, যে রিসেন্টলি নিউজে আসছে যে 4টা বিগ কর্পোরেশন বাংলাদেশের, তাদের লোনের অ্যামাউন্ট এতই বেশি যে মিনিস্ট্রি থেকে তাদেরকে মওকুফ করে দেওয়া হয়েছে বা মাফ করে দেওয়া হয়েছে, যে অ্যামাউন্টটা সেটাই 6,000 কোটি টাকা। সো এখানে কয়েকটা প্রশ্ন আসে যে এই যে 6,000 কোটি টাকা তাদেরকে তাদের ঋণ মওকুফ করে দেওয়া হলো, কত টাকার মধ্যে 6,000 কোটি টাকা? আচ্ছা আমি একটু এখানে অ্যাড করি। এখানে বেসিক্যালি যেটা হচ্ছে আপনার যে 4টা হচ্ছে যে কোম্পানির টোটাল মনে হয় 14,000 কোটি টাকা ঋণ ছিল, পূবালী ব্যাংক আর খুব সম্ভবত ন্যাশনাল ব্যাংক থেকে। তো এই 14,000 কোটি টাকা থেকে তারা 6,000 কোটি টাকা হচ্ছে ক্যাপিটাল বাবদ তারা মওকুফ করছে। 14 মধ্যে 14,000 টাকার মধ্যে 14,000 কোটি টাকার মধ্যে 6,000 কোটি টাকা মওকুফ করছে। এর মধ্যে হচ্ছে আবার 2,000 কোটি টাকা এক্সট্রা ইন্টারেস্ট বাবদ হচ্ছে মওকুফ করছে। এখানে প্রশ্ন আসে যে কতদিন যাবত এই 4টা কোম্পানি টাকা ফেরত না দিলে, এটা কিন্তু জনগণের টাকা পাই, এই টাকাটা কতদিন ধরে ফেরত না দিলে 2,000 কোটি টাকা ইন্টারেস্ট বাবদ অ্যাকুমুলেট হয়। সেকেন্ডলি যেটা আসে যে লোনটা যেহেতু ব্যাংকের কাছ থেকে দিছে, যেটা সাধারণ মানুষের টাকা এখানে জমা আছে, সো ডিসিশন মেকাররা কি এমন চিন্তা করলে আমার আপনার টাকা লিটারালি মেরে দেয়াকে শুধুমাত্র অ্যালাউই করে না, রাদার এটাকে এনকারেজ করে যে আপনি 14,000 কোটি টাকা লোন নিছেন, এখান থেকে আপনাকে 6,000 কোটি টাকা মাফ করে দিলাম। সো এখানে আচ্ছা ধরে নিলাম যে আমাদের ল মেকার যারা আছেন তারা সবাই দিলদরিয়া মানুষ, দে লাইক টু বি ফরগিভিং। তাহলে আরেকটা প্রশ্ন আসে যে রিসেন্টলি আরেকটা নিউজ দেখছিলাম, না কিন্তু তারা দয়ালু হইলে লাভ কি? কারণ হচ্ছে যে এই 6,000 কোটি টাকা তা মাফ করলো,
এই ৬,০০০ কোটি টাকা তো হচ্ছে কোনো ল মেকার নিজের পকেট থেকে দিচ্ছে না। না না গভর্নমেন্টের যেই হচ্ছে ফান্ড, ওইখান থেকে মানে সাধারণ জনগণের টাকা, ট্যাক্সের টাকা, ভ্যাটের টাকা, ওই টাকাটা থেকেই তো তারপর হচ্ছে ব্যাংকগুলোকে তাহলে টাকা দিতে হবে, নাহলে আমানতদারিরা হচ্ছে টাকা ফেরত পাবে কিভাবে? রাইট। সো তারপরে আমাদের টাকাই হচ্ছে আবার ওইখানে যাচ্ছে। রাইট একে আমাদের টাকা হচ্ছে ব্যাংক থেকে নাই হয়ে গেল, আবার হচ্ছে গভর্নমেন্ট আমাদের টাকাই আবার ওইখানে দিচ্ছে। দুইবার আমরা তাইলে প্রতারিত হইতেছি বেশি। রাইট। সো এখানে একটা লজিক তারা দিয়ে থাকেন যে এই বিগ বিজনেসেস, বিগ কর্পোরেশন যদি না থাকে তাহলে আমাদের দেশের ইকোনমি চাঙ্গা হবে না। সো মানে তারা লিটারেলি আমাদেরকে শোষণ করে খাচ্ছে, বাট তাদেরকে এই লোনস এর উপরে লোনস দিতে না পারলে আমাদের ইকোনমি বুমিং হবে না। আমাদের তখন ওই যে বিভিন্ন সংস্থার কাছ থেকে টাকা ধার নিতে হবে। আমি একটা জাস্ট এক্সাম্পল এখানে অ্যাড করি, সেটা হচ্ছে 2.5-3 বছর আগে হচ্ছে আপনার প্রথম আলোতে একটা হচ্ছে নিউজ আসছিল, সেটা হচ্ছে আপনার এসএলএম গ্রুপের 3,420 কোটি টাকা মওকুফ করা হয়েছে। রাইট। পরের দিনই সেম পেপারে নিউজ আসছে যে কৃষকদের থেকে 500 কোটি টাকা আদায় করা হয়েছে ট্যাক্স বাবদ। ট্যাক্স বাবদ। আচ্ছা, তখন কিন্তু এটা লুকড আপন অ্যাজ এ সাকসেস অফ দ্য রেজিম। সো ইকোনমি দিলে আসলে বোম হইতেছে কিভাবে? এখানে যদি হচ্ছে কৃষকরা যারা হচ্ছে আমাদের খাদ্যপণ্য হচ্ছে উৎপাদন করে থাকে এবং দেশের হচ্ছে এইটা সাপ্লাই দিয়ে থাকে, সে উৎপাদনকারীদের এতগুলাই উৎপাদনকারীদের থেকে হচ্ছে আমি ট্যাক্স ভ্যাট আদায় করতেছি, আর যে একটা ক্যাপিটালিস্টে হচ্ছে আমি অনেকগুলো টাকা মুকুব করে ওই যে বললাম আমাদের ল মেকাররা সবাই দিলদরিয়া। এখানে আবার প্রশ্ন আসে যে তারা যদি এত দিলদরিয়াই হন, তাহলে ওই যে স্ট্রাগলিং মাদার, আই থিঙ্ক অ্যারাউন্ড ইয়ার আগো দেয়ার ওয়াজ এ কেস, যখন একজন মহিলা, শি ইজ আ মাদার, ভেরি স্ট্রাগলিং মাদার, উনি 1 লাখ টাকা লোন নিয়ে সেটা রিপে করতে না পারার কারণে এই শিশু সন্তান সহ ওনাকে জেল খাটতে হয়। এই ল মেকারদের ফরগিভনেসটা, এই দয়ালু মনোভাবটা এই মাদারটার প্রতি কেন এক্সটেন্ড করে না? উত্তরটা খুবই সিম্পল, যে সাধারণ মানুষেরা, এই মহিলার মতো সাধারণ মানুষেরা ইলেকশনে ফান্ডিং করেন না। সো আপনারা দেখে থাকবেন অল দ্য প্রাইম মিনিস্টার্স ম্যান, একটা ডকুমেন্টারি বেরিয়েছিল, যে ওখানে আমার খুব স্পষ্টভাবে খেয়াল আছে, এক ভদ্রলোক বিদেশ থেকে ফোনে কথা বলতে থাকেন। ওখানে উনি ফোনে বলেন, হিজ এক্সাক্ট কোট ওয়াজ, আরে এই সমস্ত পলিটিশিয়ানরা আমার পকেটে থাকে। সো ইন রিয়ালিটি এটাই আসলে প্রুভেন যে ক্যাপিটালিস্টরা পলিটিশিয়ানদেরকে পকেটে রাখার কারণেই দে ক্যান গেট অ্যাওয়ে উইথ অল ফর্মস অফ করাপশন, বি ইট ফাইন্যান্সিয়াল অর আদারওয়াইজ। আরেকটা ব্লেটেন্ট এক্সাম্পল দিই, এটা আরেকটু রিসেন্ট। এই মাসের রানিং মান্থের 1 তারিখ থেকে একটা ল পাস করা হয়েছে which allows black money to be converted with 15% tax. This means যে মানে আপনি কোন সোর্স থেকে আর্ন করতেছেন এটা ম্যাটার করে না, 15% ট্যাক্স যদি আপনি দেন, হোয়াট এভার আর্নিং ইউ হ্যাভ, এটা বিকামস, দিস ব্ল্যাক মানি বিকামস লিগাল। আপনি তখন ইকোনমিতে এটা আবার করতে পারবেন। এটার জন্য আপনাকে আর কোনো লিগাল পানিশমেন্টের দিকে যাবে না, গভর্নমেন্ট আর আপনাকে নোটিশ দিবে না যে টেল মি ওয়্যার ইউ গট দিস মানি ফ্রম। সো আমরা যদি এটাকে টার্ন দেই যে দিস ইজ এ করাপশন ট্যাক্স, সো 15% ইজ দ্য রেট অফ করাপশন ট্যাক্স। একটু চিন্তা করে দেখেন যে দেশে নর্মাল ইনকামের ট্যাক্সই আপ টু 30%, 30% একটা নর্মাল মানুষের ইনকাম ট্যাক্স যেতে পারে একটা থ্রেশহোল্ডের পরে, যে সেখানে আপনি যদি করাপশনের ট্যাক্স দেন 15%, যে মানুষগুলো করাপ্টেড তো সবচেয়ে হাইয়েস্ট আর্নিং পিপল অফ দ্য সোসাইটি, তাই না? বিকজ করাপশন তো কোনো লিমিট নাই। সো আপনি যদি 30% ট্যাক্স দেন অন দ্য অনেস্ট ট্যাক্স পেয়ার আর 15% ট্যাক্স দেন অন দ্য করাপ্ট পিপল, করাপ্ট ক্যাপিটালিস্ট, তাহলে আমাদের দেশের পলিসি মেকাররা, আপনার দিকে পয়েন্ট করতেছি বিকজ আপনাকে বলছিলাম যে আপনি পলিটিশিয়ান, আমাদের দেশের যে পলিসি মেকাররা আছে তারা কি আসলে অনেস্ট ট্যাক্স পেয়ারসদেরকে রিপ্রেজেন্ট করেন, নাকি তারা এই করাপ্ট ক্যাপিটালিস্টদেরকে রিপ্রেজেন্ট করেন? এবার আমি পলিটিশিয়ানদের নিজেদের করাপশনের বিষয়ে আসি। আপনি ওয়েট করেন, আপনার জন্য একটা টার্মিনোলজি রাখছি আমি। সো সিন্স আপনি যেটা বলতেছিলেন শুরুতে যে সেকুলারিজমে পিপল হ্যাভ দ্য ফ্রিডম অফ মেকিং দেয়ার লস, আমি যেটা মেনশন করছিলাম কিছুক্ষণ আগে। সো এখানে সিন্স দ্য পলিটিশিয়ানস দে আর দ্য ল মেকার্স, সো তারা লিগ্যাল সিস্টেমটাকে এবং ল মেকিংটাকে এমনভাবে ম্যানিপুলেট করে রাখছে, এমনভাবে সাজিয়ে রেখেছে যেন দে ক্যান গেট অ্যাওয়ে উইথ এনিথিং। আপনি একটা দেশের প্রেসিডেন্ট, প্রাইম মিনিস্টার, পলিটিশিয়ানস ইন পাওয়ার, ইভেন সিভিল সার্ভেন্ট অথবা পাবলিক অফিস যারা হোল্ড করেন, অফিসিয়ালস যারা আছেন, এদের সবাইকেই কিন্তু প্রোটেক্ট করার জন্য আইনের আলাদা আলাদা বিধান আছে। এই যে আইনগুলো বানানো আছে সেখানে বিষয়টা এরকম যে ইউ ক্যান নট ইভেন ফাইল এ সিভিল অর ক্রিমিনাল কেস এগেইনস্ট দিস অফিসিয়ালস উইদাউট গেটিং পারমিশন ফ্রম দ্য গভর্নমেন্ট। মনে করেন আমরা 3 জন কাজিন, আমি ক্যাপিটালিস্ট, আমি তো আউট অফ দ্য সিন, ইউ আর ডুইং দ্য করাপশন অন মাই বিহাফ অ্যান্ড হি ইজ লাইক হি ইজ দ্য পাবলিক অফিসার। সো আপনি যে করাপ্ট লগুলো ইমপ্লিমেন্ট করতেছেন, হিম বিং এ পাবলিক অফিসিয়াল, উনি এগুলোকে ইমপ্লিমেন্ট করতেছেন। সো আমাদের
তিনজনকে মিলিয়ে কিন্তু একটা বলয় সৃষ্টি হয়, একটা নেক্সাস তৈরি হয়। হুম। সো এখানে স্বাভাবিকভাবে কোশ্চেন আসতে পারে যে উনি যদি করাপ্ট হন, উনার তাহলে হোয়াটস হিজ টেক, উনার করাপশনকে, যেহেতু আমরা এখন দেখতেছি সব এই রাজস্ব বোর্ডের থেকে তারপরে যারা ট্যাক্স কালেক্ট করেন, এই সমস্ত অফিসিয়াল, দিস আর গভর্নমেন্ট অফিসিয়াল, হ্যাঁ, রাইট। তাদের ইমিউনিটির পিছনে কারণ কি? বিকজ আমাদের মতো কান্ট্রিগুলোতে যেগুলো হয় যে ক্যাপিটালিস্টরা পলিটিশিয়ানদেরকে ফান্ড করে আউট অফ দ্য সিন, পলিটিশিয়ানসরা লেজিসলেশন মেক করেন ইন এ ওয়ে দ্যাট বেনিফিটস দ্য ক্যাপিটালিস্ট। এই লেজিসলেশনগুলো আবার ইমপ্লিমেন্ট করেন ইউজিং ইনস্টিটিউশনস, যে ইনস্টিটিউশনগুলো করাপ্ট অফিসিয়ালরা বাস্তবায়ন করেন, সো রান করেন। সো করাপ্ট অফিসিয়ালরা তাদের নিজের স্বপ্রণোদিত হয়ে তারা যখন দুর্নীতি করেন, তখন গভর্নমেন্ট টার্নস এ ব্লাইন্ড আই টু ইট, বিকজ তারা তো এই বিষয়ে কমপ্লিসিট, যে সে তো আপনাকে একটা আপনার দুর্নীতির ওয়ে করে দিচ্ছে, সো সে যে দুর্নীতিগুলো করবে আপনি সে বিষয়ে কমপ্লিসিট থাকবেন অথবা চুপ থাকবেন। সো অ্যাজ এ রেজাল্ট যেটা হয় যে ইনিশিয়ালি আপনি যে প্রশ্নটা করতেছিলেন যে ইনস্টিটিউশনগুলো কেন করাপশন ঠেকাতে পারতেছে না, সিম্পল অ্যান্সার ইজ দিস, যে ইনস্টিটিউশনগুলোর পেছনের যে পলিসি মেকার্সরা আছে, যে ইনস্টিটিউশনগুলোর অফিসিয়াল যারা আছে, তারা সবাই এই ক্যাপিটালিস্টদের নেক্সাসের অংশ। সো অ্যাজ লং এজ দ্য সিস্টেম ইজ রান বাই ক্যাপিটালিজম, আমরা যে বলতেছিলাম না যে ফর এক্সাম্পল আমরা শুনি যে বলিউডে রাজত্ব করে তিন খান, সো ক্যাপিটালিস্ট সিস্টেমেও রাজত্ব করে এই তিনটা করাপ্ট গ্রুপ অফ পিপল: করাপ্ট ক্যাপিটালিস্ট, করাপ্ট পলিসি মেকার্স অ্যান্ড করাপ্ট গভর্নমেন্ট অফিসিয়ালস। সো এখানে আপনি ইনস্টিটিউশন যাই রাখেন না কেন, কোনো ইনস্টিটিউশনই আসলে দুর্নীতি বা করাপশনকে ঠেকাতে তো পারবেই না, স্টপ তো করতে পারবেই না, রাদার করাপশনকে ফ্যাসিলিটেট করবে, যেমনটা আমরা আমাদের দেশে দেখতে পাচ্ছি। আচ্ছা, তার মানে এখানে বিষয়টা কি দাঁড়াইলো যে এখানে ভাই যেটা বলছিলেন যে একটা থটের জায়গায় একটা প্রবলেম এখানে আছে সেকুলারিজমে বা হচ্ছে এখানে পুঁজিবাদ ব্যবস্থায়। আর আপনার হচ্ছে এখানে যেটা বললেন যে এখানে যেই ইনস্টিটিউশন গুলো সাজানোই হয় এভাবে, আসলে এটা মেক সেন্স করে যখন মানুষ হচ্ছে আইন তৈরি করতেছে এবং হচ্ছে তাকে তার লাইফের সাকসেস দেখানো হয়, সে হচ্ছে প্লেজার ম্যাক্সিমাইজ করা, তখন তো সে হচ্ছে তার প্রতিষ্ঠানগুলোতে ওই লোকগুলোই বসাবে যারা হচ্ছে তাকে ধরবে না, রাইট? এবং হচ্ছে ওই আইনগুলোই বানাবে যে আইনগুলার ফাঁকফোকর হচ্ছে তারাই আবার ইউজ করতে পারবে, এবং ওই ফাঁকফোকর দিয়েই হচ্ছে এই ইনস্টিটিউশনের লোকজন এবং গভর্নমেন্টের লোকজন এবং হচ্ছে আপনার নেতা তারা তারা সবাই হচ্ছে ইয়া করতে পারবেন। আমি আপনার পয়েন্টটা বুঝতে পারছি। ইভেন আপনি ইন্টারেস্টিং একটা উল্লেখ করলেন যে যারা ব্ল্যাক মানি বানাইতেছে মেকার, তারা তার মানে হচ্ছে কোটি কোটি হাজার কোটি টাকার হচ্ছে ব্ল্যাক মানি বানাইতেছে, আর এটা হোয়াইট মানি হয়ে যায় মাত্র 15% এটার এখান থেকে ট্যাক্স দিয়ে। অন দ্য আদার হ্যান্ড, আপনি তো আমার খারাপ লোক বানাই দিচ্ছেন, আমি আমাকে ভালো লাগে এখন বানাইতেছি, যে আমি সাপোজ অনেক কষ্ট উপার্জন করলাম, টাকা উপার্জন করলাম, ভালোভাবে করলাম, কোনো দুর্নীতি করলাম না, এবং হচ্ছে আমার লাখ টাকা বা আমার একটা বাড়ি আছে, সৎ টাকায় আমার একটা বাড়ি আছে, এখন এইখান থেকে আমাকে ট্যাক্স দিতে হচ্ছে 30% পর্যন্ত, 30% পর্যন্ত, which is double. This is the cost of not being corrupt. এখন এখানে করাপ্ট না, এই জন্য আপনি ডাবল টাকা পে করবেন। তাইলে কি হইলো যে আমি সৎভাবে টাকা উপার্জন করতেছি, আমাকে দিতে হচ্ছে 30% ট্যাক্স, আর আপনি সেই করাপ্ট লোক যে হচ্ছে ব্ল্যাক মানি করতেছেন এবং এটা হোয়াইট করতে পারছেন মাত্র 15% ট্যাক্স দিয়ে। তাইলে গভর্নমেন্টের যদি হচ্ছে আইনগুলো এরকম হয়, মানুষ যদি এরকম আইন বানায়, অবশ্যই তারা তো বানাবে, আমরা কেন বুঝতে পারছি, বাট গভর্নমেন্ট যদি এইভাবেই বানায় তাইলে হইতেছে তো মানে আমি কেন সৎ হব? রাইট, আমি 30% ট্যাক্সও দিব, সৎ আবার কাজও করব, টাকাও কম আর্ন করবো কেন? আমি দিলে হচ্ছে অনেকগুলো ব্ল্যাক মানি আর্ন করি আর মাত্র 15% ট্যাক্স দিয়ে আমার টাকাগুলো তাহলে হোয়াইট হয়ে যায়। বিশেষত তাইলে এরকম আমার পয়েন্ট বুঝতে পারছি। এখানে আসলে তার মানে সিস্টেমটাই এমন যে সিস্টেমেটিক ভাবে, এটা জাস্ট চিন্তা লেভেলে না, এটা ইনস্টিটিউশনালাইজ ভাবে হচ্ছে তারা এটাকে করাপ্ট করে। এখানে আরেকটা পয়েন্ট অ্যাড করি, আমাদের দেশে রিসেন্টলি, আমি পাবলিক অফিসিয়ালদের কথা বললাম, রিসেন্টলি পুলিশ তো প্রশাসনিক একটা অংশ, সো পুলিশের পক্ষ থেকে এরকম একটা দাবি উঠছে যে তারা যখন ওয়াইল দেয়ার ইন ডিউটি, যতদিন তারা রিটায়ার না করবে ততদিন পর্যন্ত আপনি পুলিশের এগেইনস্টে যদি কোনো কমপ্লেইন করতে চান, তাদেরও যেন সংশ্লিষ্ট মন্ত্রণালয়, তাদের মিনিস্ট্রিতে যেন আবেদন করা হয় বিফোর ইউ ফাইল এ কেস এগেইনস্ট দেম। আমি তো থানা পর্যন্ত যদি যাই, মন্ত্রী তো বাদ, আমি যদি থানা পর্যন্ত যাই হচ্ছে কোনো একটা বড় অফিসারের নামে মামলাই তো নিব না, সেখানে আমার কি ওই দৌড় আছে নাকি আমি মন্ত্রীর কাছে যাবো যে পারমিশন আনতে? এটা মেক সেন্স করে না। আমি আপনার পয়েন্টটা বুঝতে পারছি।
এখন এই যে এই এইখানে যে বিষয়গুলো আসলো ওইভাবে কাছে ফেরত আসি যে ভাই দেখাইলেন যে ইনস্টিটিউশনের জায়গা থেকে এবং চিন্তার জায়গা থেকে হচ্ছে আমাদের দেশে এই করাপশন গুলা ঘটে এবং এইগুলার পিছনে যেই করাপ্ট কনসেপ্টটা সেটা হচ্ছে সেকুলারিজম বা ক্যাপিটালিস্ট ব্যবস্থা, পুঁজিবাদ ব্যবস্থাকে দায়ী করলেন। এখন এই পুঁজিবাদ ব্যবস্থা ক্যাপিটালিস্ট চিন্তা ধারণা বা হচ্ছে সেকুলার চিন্তা ধারণা, এটা তো আমাদের নিজস্ব চিন্তা ধারণা না, এটা ওয়েস্টার্ন চিন্তা, রাইট? ওয়েস্টার্ন থেকেই আমরা ধার করে নিয়ে আসছি। এখন আমরা বলতে চাচ্ছি যে হচ্ছে আমাদের এই দুর্নীতির পিছনে দায়ী হচ্ছে এই করাপ্ট চিন্তাগুলা। এখন ওয়েস্টে যদি আমরা তাকাই, যেখানে হচ্ছে এই চিন্তাটার হচ্ছে জন্ম, এই ওয়েস্টার্ন থিঙ্কিং ক্যাপিটালিস্ট থিঙ্কিং এর যেখানে জন্ম, ওইখানে তো আমরা আমাদের দেশে যেরকম প্রত্যেক দিন ভাইরাল হয়ে যেতেছে, এই করাপ্ট হইতেছে, ও করাপ্ট হইতেছে, এই ঘটনা ঘটছে, ওই ঘটনা ঘটতেছে, ওয়েস্টে তো আমরা এই ঘটনাগুলো দেখি না, শুনি না যে এইরকম হচ্ছে প্রতিনিয়ত হচ্ছে ঘটনা ঘটতেছে। এখন সমস্যাটা যদি চিন্তায় হয় তাহলে তো হচ্ছে ওয়েস্টেও প্রতিনিয়ত হচ্ছে আমরা এই ঘটনাগুলো শোনার কথা, এই করাপশন গুলোর কথা শোনার কথা, এই করাপ্ট মানুষগুলা বারবার বের হওয়ার কথা, কিন্তু ওয়েস্টে কিন্তু আমরা এগুলো শুনতেছি না। তাইলে কি আসলেই হচ্ছে চিন্তাটা প্রবলেম, নাকি আসলে হচ্ছে এই দুর্নীতির প্রবলেমটা আমাদের থার্ড ওয়ার্ল্ড কান্ট্রির প্রবলেম, ওয়েস্টার্ন প্রবলেম না? আসলে বিষয়টা কি, আপনি যদি একটু উদাহরণ দিয়ে আমাদেরকে আচ্ছা এনলাইটেন করতে। আচ্ছা হ্যাঁ, ভালো একটা কোশ্চেন করছেন ভাই, খুব সূক্ষ্ম একটা জায়গা এখানে আছে। সেটা হচ্ছে আপনার এই সেকুলার বা পুঁজিবাদী ব্যবস্থার মধ্যে যে আমরা বলছি প্রবলেমটা, হ্যাঁ, এই ব্যবস্থাটা যেহেতু হচ্ছে ওয়েস্ট এই ব্যবস্থা দিয়ে রুল হচ্ছে, হ্যাঁ, এবং রান হচ্ছে, সেখানে যেমন প্রবলেমটা এক্সিস্ট করে আমাদের এই থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিতে এক্সিস্ট করে। হ্যাঁ, একটা ডিফারেন্স এখানে আছে, সেটা হচ্ছে থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিতে আমরা এই করাপশনকে, হ্যাঁ, যেভাবে যতটা হচ্ছে নগ্নভাবে এক্সপোজড, সাপোজ আমাদের বাংলাদেশের কথা যদি বলি বা এই সাবকন্টিনেন্টে যেভাবে হচ্ছে করাপশনটা এক্সপোজড, যেমন একদম আপনার হচ্ছে যে টপ টায়ার থেকে শুরু করে, হ্যাঁ, একদম বটম টায়ার পর্যন্ত, হ্যাঁ, প্রত্যেকটা জায়গায় দেখবো আমরা খুব এক্সপোজড আর কি, একদম ওপেন। যেমন কোনো একটা মন্ত্রণালয়ের ধরেন একটা গাড়ির চালক, হ্যাঁ, সেও দেখবেন আপনার কয়েকটা বিল্ডিং এর মালিক, ঠিক আছে? দেখা যায় কি তার হয়তো যে স্যালারি, ওই স্যালারিতে সে কখনো একটা ফ্ল্যাটও হয়তো কিনতে পারবে না, বাট আমরা দেখি যে তার এরকম সে বিল্ডিং ওন করতেছে। আবার টপ টায়ারে তো আপনি অলরেডি এক্সাম্পলেই নিয়ে আসছেন, সুইস ব্যাংক আছে, আছে। যাই হোক, তো ডিফারেন্সটা এখানে করার প্রয়োজন কেন, যে ওয়েস্টের করাপশনটা হচ্ছে একটু ডিফারেন্ট, মানে একটু সিস্টেমেটিক এবং একটু হচ্ছে আপনার স্টেট লেভেল থেকে হয়। কিভাবে, একটু জাস্ট কয়েকটা এক্সাম্পল দিলে ক্লিয়ার হবে। যেমন ধরেন আমাদের এই বাংলাদেশ থেকে যে পরিমাণ টাকা কানাডাতে ধরেন গিয়ে আমাদের এই ব্যক্তিবর্গ যে আপনার বেগম পাড়ে তৈরি করলো, হ্যাঁ, তো হিউজ টাকার বিষয় এটা, তাই না? তো ধরেন কানাডার মতো একটা জায়গায় যেখানে অ্যাডমিনিস্ট্রেশন স্ট্রং হিসেবে আমরা জানি, এই যে এতগুলো টাকা বাইরে থেকে ঢুকলো, এটা নিয়ে কিন্তু তারা কোনো ভেরিফিকেশন করে নাই বা কোনো ভেরিফাই করে নাই যে কার টাকা আসলো, কেন আসলো। ঠিক আছে, তারা দেখলো যে হ্যাঁ, ইকোনমির জন্য তো এটা ভালো, হ্যাঁ, টাকা যেখান থেকে আসুক, তার ইকোনমিতে কিছু যদি ক্যাশ টাকা ঢুকে, ওইটা আলটিমেটলি তার ইকোনমি, হ্যাঁ, ও ক্যাপিটালিস্ট, ও বেনিফিট আলটিমেটলি দেখবে। আবার আপনি দেখেন যে সুইস ব্যাংক সম্পর্কে তো আমরা অনেক আগে থেকেই জানি যে সুইস ব্যাংকে হচ্ছে যে সমস্ত অ্যাকাউন্ট হোল্ডাররা হাজার হাজার কোটি টাকা রাখেন, তাদের বিষয়ে আমরা কোনো ইনফরমেশন পাই না, হ্যাঁ, এবং তারাও ইনফরমেশন ডিসক্লোজ করে না। ঠিক আছে, তাদের পলিসি এটা, সুইস ব্যাংক। তো এই ব্যাংকের ধরেন সুইস ব্যাংকের পলিসি একটু দেখলে, পলিসির দিকে তাকাইলেই কিন্তু আমরা বুঝি যে এই ব্যাংকগুলো আসলে এক্সিস্ট করে কেন, তাই না? মানে আলটিমেটলি করাপ্টেড পিপল হাজার কোটি টাকা করবে, ওইখানে রাখবে, ওই সমস্ত জায়গা থেকে তারা আবার হয়তো রিইনভেস্ট করবে, বা মানে আরেক অন্য হচ্ছে যে স্টেটকে হয়তো লোন দিবে, বা অন্য কোনো ক্যাপিটালিস্টকে হয়তো লোন দিবে, বা সামাহাও এটা ওদের ইকোনমিকে কিন্তু আলটিমেটলি বুম করতেছে, তাই না? তো এটা গেল হচ্ছে ওদের সিস্টেমেটিক জায়গাটা। মানে আমি যেটা বলতে চাচ্ছি যে আমার এই থার্ড ওয়ার্ল্ড কান্ট্রির করাপশনের টাকাটাই কিন্তু আলটিমেটলি এখান থেকে শুরু হয়ে ওয়েস্টে গিয়ে শেষ হচ্ছে, তাই না? এন্ডিং পয়েন্ট কিন্তু ওয়েস্টই। আবার ধরেন যে ওয়েস্টে আমরা দেখি যে পলিটিক্যাল লিডার্সরা যখন কোনো স্পিচ দেয়, সেটা হোক কোনো ল মেক করার জন্য বা কোনো হয়তো পাবলিক স্পিচ হইতে পারে, এটার জন্য ইউনিভার্সিটি স্পিচ বা যে কোনো স্পিচেই তারা কিন্তু $1 মিলিয়ন চার্জ করে বা হচ্ছে $1 মিলিয়ন পায়। কোশ্চেন হইতে পারে যে কেন এত টাকা, কেন? একটা পিএইচডি হোল্ডার বা একটা হাইলি কোয়ালিফাইড একটা হচ্ছে যে লেকচারারকে তো আমরা এত ভ্যালু করতেছি না, তাই না? তো আলটিমেটলি দেখা যায় কি যে এই
পলিটিশিয়ানরা কিন্তু ঠিকই হয়তো কোনো একটা ক্যাপিটালিস্টের পক্ষেই হয়তো কিছু বলতেছে, বা ক্যাপিটালিস্ট দ্বারাই হয়তো সে ফান্ডেড হচ্ছে। অথবা যে ইউনিভার্সিটি থাকে তাকে ইনভাইট করে আনা হয়েছে, হি উইল মেক লেজিসলেশন দ্যাট কমপ্লাইজ উইথ দ্য ইউনিভার্সিটিজ পলিসিস। ইউনিভার্সিটি যে অ্যাটলিস্ট ওরাও যাতে কিছু টাকা পয়সা কামাইতে পারে। হ্যাঁ, তো এই বিষয়গুলো কিন্তু সিস্টেমেটিক, তাই না? এখন ধরেন এখানে যদি আপনি সিম্পলি চিন্তা করেন যে এই এত টাকা দিয়ে হচ্ছে যে পাবলিক অফিসিয়ালদেরকে আমি পে করতেছি, হ্যাঁ, এটা তো সিম্পলি অ্যাবসার্ড মনে হবে, তাই না? আমি যেখানে কোয়ালিফাইড মানুষকে আমি ওইরকম পেমেন্ট করতেছি না, বাট ওনাকে করতেছি, এটা যদিও তারা তাদের সিস্টেমের ইয়ের মধ্যে নিয়ে আসছে, ফ্রেমওয়ার্কে নিয়ে আসছে, বাট স্টিল এটা কিন্তু করাপশন, রাইট, তাই না? তো এটা গেল একটা বিষয়। আর একটা হচ্ছে ওয়েস্ট যখন ধরেন ইউএস যদি কোনো পলিটিক্যাল ক্যাম্পেইন হয়, হ্যাঁ, এই ক্যাম্পেইনে ধরেন কোনো একটা হচ্ছে যে ইয়েকে সাপোজ বাইডেনের লবিকে যদি ইয়ে করতে হয়, আপনার ধরেন ফান্ড করে, হ্যাঁ, ক্যাপিটালিস্ট কোন একটা ক্যাপিটালিস্ট যদি ফান্ড করে, এটাকে কিন্তু আলটিমেটলি মানে ব্রাইব হিসেবেই দেখা হয়। মানে আমরা সিম্পলি যদি আমরা চিন্তা করি, এটা কিন্তু এক ধরনের ব্রাইব, বাট ওরা কিন্তু এটা সিস্টেমেটিক একটা ফ্রেমওয়ার্কে নিয়ে আসছে, তাই না? যে হ্যাঁ, ওই যে এই জিনিসটা এখন করা যাবে কিভাবে, যে ঠিক আছে আপনি একটা লবিস্ট ফার্ম ইয়ে করেন যে আপনার পছন্দের ক্যান্ডিডেটকে তারা হচ্ছে প্রমোট করবে, বা পছন্দের ক্যান্ডিডেটের জন্য তারা হচ্ছে ফান্ড করবে, তাই না? এটাও হচ্ছে আলটিমেটলি লিগ্যালাইজড, ওই ডোনেশন। তো এখানে দেখেন যে আরেকটা ইম্পর্টেন্ট ইয়ে যেটা, সেটা হচ্ছে যে আমরা যেটাকে ঘুষ বলি, হ্যাঁ, যে আপনি একটা কাজ হচ্ছে যে কমপ্লিট করার জন্য আপনি একটা ধরেন পেমেন্ট করতে হবে আপনার, হ্যাঁ, ধরেন সরকারি অফিসে আপনি কোনো একটা কাজ করতে গেছেন, মাথায় চলে আসে যে বাংলাদেশের সরকারি অফিসগুলোর কি অবস্থা, প্রত্যেকটা লেয়ারে লেয়ারে আমাদের ঘুষ দিয়ে দিয়ে যাওয়া লাগবে, তাই না? তাই না? তো এটাকে তো আমরা ঘুষই বলি। এখন ওয়েস্টে জিনিসটাকে নিয়ে আসছে গ্রিজ মানি বা স্পিড মানির কনসেপ্টে, হ্যাঁ, যে ওয়েস্ট বলতে চায় যে আপনি একটা কাজ যদি একটু লেংদি হয়, আপনি যদি আপনার টাইম ফ্রেমটা যদি কমায় আনতে চান, বা কাজটা যদি শর্টকাটে করতে চান, এটার জন্য যদি আপনার কোনো এক্সট্রা পেমেন্ট করতে হয়, এটা ইটস ওকে, ইটস ফাইন। এটা আমার লিগ্যালাইজড বাই দ্য কোর্ট, এবং এটা লিগ্যালাইজড, এবং ওয়েস্টের অনেক কান্ট্রিতেই হচ্ছে এটা দেখা যায় যে এটা লিগ্যালাইজড। তার মানে সোজা বাংলায় হচ্ছে আমরা যেটা ঘুষ বলতেছি, ওয়েস্টে এটা ঘুষ না, মানে লিগ্যাল কিছু। আমাদের দেশে টেবিলের নিচে দিয়ে দেয়, ওরা টেবিলের উপর দিয়ে দেয়, এবং এটা ইলিগাল কিছু না ওয়েস্টের জন্য। তো এভাবে যদি আমরা দেখি, তাহলে কিন্তু আলটিমেটলি ওয়েস্টের কোনো জিনিসই আপনার চোখেই পড়বে না, যে ওরা তো ফাইন, যে ওরা কোনো ঘুষ নেয় না, কোনো ইলিগাল কাজ করতেছে না, বলে কি আলটিমেটলি সিস্টেম ওই জিনিসগুলোকে অ্যাকোমোডেট করে ফেলছে। এখন ওই যে সাজিদ তার পার্টি যেটা বলতেছিল যে পুলিশের পক্ষ থেকে হচ্ছে এই বিবৃতি দেওয়া হয়েছে, এটা খুব সম্ভবত হচ্ছে যে ডিবির যে প্রধান ছিল মনির, হ্যাঁ, জনাব মনির সাহেব, উনি হচ্ছে যে বলতেছিল, হ্যাঁ, যে মিডিয়াতে অতিরঞ্জিত করে অনেক নিউজ দেয়া হচ্ছে, তো আমরা আশা করবো যে আপনারা নেক্সট টাইম থেকে একটু বুঝে শুনে করবেন। তার মানে বোঝা যায় যে এটা এখানেও হচ্ছে যে একটা ইস্যু আসতে পারে সামনে, যে আপনারা হচ্ছে প্রশাসনিক জায়গার ব্যক্তি, মানে প্রশাসনের কোনো ব্যক্তি বা ব্যক্তিবর্গের বিষয়ে নিউজ করতে গেলে একটু চিন্তা ভাবনা করবেন। হ্যাঁ, এখন এটা যদি কোনো ধরেন এই এই এটাকে প্রোটেক্ট করে, মানে এই প্রশাসনকে প্রোটেক্ট করে যদি কোনো ল পাস করা হয়, এটা থেকে আমরা আশ্চর্য হব? আশ্চর্য হওয়ার কিছু নেই, তাই না? তারপরে আরো কিছু বিষয় আছে, যেমন ট্রাম্প তার হচ্ছে যে প্রেসিডেন্ট থাকা অবস্থায় ওই পিরিয়ডে হচ্ছে যে যখন গভর্নমেন্ট ফরেন অফিসিয়ালরা আসতো, তখন সে ট্রাম্প হোটেলে হচ্ছে যে তাদের অফিসিয়ালদের হচ্ছে অ্যাকোমোডেশনের যে ব্যবস্থা করতেন। তো এটা আহ, সাদা চোখে মনে হইতে পারে, ট্রাম্পই দিত, টাকাটা তো আর ট্রাম্প দিত না, বাট ট্রাম্প তার হোটেলকে রেফার করতো এবং ওইখানে ব্যবস্থা করতো, মানে গভর্নমেন্টের কন্ট্রাক্ট পেতো, কন্ট্রাক্ট গুলো পেতো, রাইট, হ্যাঁ, রাইট, গভর্নমেন্টের এই কন্ট্রাক্ট গুলো পেতো যে ট্রাম্পের হোটেল। তো ট্রাম্প কি করতো, এটা রেফার করে দিত। তো এখানে দেখেন যে সাদা চোখে মনে হতে পারে যে এটা ভাই প্রবলেম কি, আপনার একটা পরিচিত জায়গায় আপনি দিচ্ছেন, বা আপনার নিজে, আপনি হয়তো পলিটিশিয়ান, আপনার নিজেরই একটা হোটেল আছে, 3 স্টার 4 স্টার 5 স্টার হোটেল আছে, ওইখানে আপনি গভর্নমেন্ট অফিসিয়ালদের জন্য আপনি ইয়েগুলা নিচ্ছেন, কন্ট্রাক্ট গুলো নিচ্ছেন, প্রবলেম কি? এখানে তো প্রবলেম হচ্ছে অন্য জায়গায়। প্রবলেম হচ্ছে আপনি এটা করতে পারতেছেন কেন? বিকজ ইউ হ্যাভ দ্য পাওয়ার, বিকজ ইউ হ্যাভ দ্য পাওয়ার, তাই না? ওদের হোটেলে তারা উঠে না, বাট সেও তো হয়তো ওই যে মানে জিনিসটা যদি ওপেন থাকতো, তাহলে হয়তো তারা আরো বেটার কোনো জায়গায় যেতে পারতো, বাট আপনি আপনার পাওয়ারকে ইনফ্লুয়েন্স করে আপনি এই কাজটা নিচ্ছেন। তারপর হচ্ছে আবার ধরেন ওয়েস্টে এরকম এক্সাম্পল আসছে যে ওয়েস্টে
প্রেসিডেন্ট হওয়ার আগে মানে অ্যাপয়েন্টেড হওয়ার আগে এবং হচ্ছে তাদের কাজ শেষ করার পর মানে তাদের প্রেসিডেন্সি পিরিয়ডটা শেষ করার পরে সম্পদের যে ডিফারেন্সটা হয় সেটা হচ্ছে 32% থেকে আপনার 60% পর্যন্ত হয়েছে। হ্যাঁ, মানে একটা প্রেসিডেন্ট তাদের জীবদ্দশায় যখন প্রেসিডেন্ট হয়েছে এর আগে তার যে সম্পত্তি ছিল প্রেসিডেন্ট হওয়ার পর মানে কাজ শেষ করার পর দেখা গেল কি 32% থেকে 60% পর্যন্ত তাদের সম্পদ বৃদ্ধি পাইছে, উইচ ইজ আনবিলিভেবল, তাই না? রাইট। তো এই কারণেই হচ্ছে যে ভাই যেটা কোশ্চেন ছিল ভাইয়ের যে থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিতেই হচ্ছে আমরা আসলে এত নগ্নভাবে বা এত এক্সপোজলি হচ্ছে আমরা এই করাপশন গুলো দেখি, বাট ওয়েয়ারএস ওয়েস্ট যেহেতু হচ্ছে যে ক্যাপিটালিজমের ধারক এবং বাহক, তারা তো আসলে ওয়ার্ল্ডের কাছে ক্যাপিটালিজমের একটা মোরাল, তাই না? তারা তো আসলে এত নগ্নভাবে জিনিসটা করবে না, রেদার তারা স্মার্টলি পুরা হচ্ছে মানে করাপশনকে তারা সিস্টেমের মধ্যে অ্যাকোমোডেট করে ফেলছে। রাইট। এই হচ্ছে বিষয়। ইন্টারেস্টিং যে এই যে সুইচ ব্যাংকের বিষয়টাই মানে আমি যদি আমাদের ভিউয়ারদের আর একটু ক্লিয়ার করে বলি যে তার মানে বিষয়টা এরকম যে আমি এই গত কয়েকদিন আগে হচ্ছে এটা নিয়ে যখন দেখতেছিলাম পড়াশোনা করতেছিলাম যে কোন কোন দেশগুলা হচ্ছে কম করাপ্ট। হ্যাঁ, সেখানে সুইজারল্যান্ডের নাম স্বাভাবিকভাবেই আসছে। হ্যাঁ, হ্যাঁ, ঠিক আছে, সুইজারল্যান্ডের নাম আসছে যে এটা কম করাপ্ট এবং হচ্ছে অনেক নিচের দিকে। বাংলাদেশের মতো দেশ হচ্ছে অনেক একদম প্রথম পাঁচটার মধ্যে হচ্ছে বাংলাদেশের নাম চলে আসছে, এইরকম একটা অবস্থা। সিঙ্গাপুর নিশ্চয়ই অনেক নিচের দিকে ছিল। এখন মানে এই সুইচ ব্যাংকে আসলে তো হচ্ছে যে এই যে ব্ল্যাক মানি যারা মেক করে তাদের টাকাটাই তো এখানে গিয়ে জমা হয়। সুইজারল্যান্ড ওইটা জানে। তার মানে পুরো পৃথিবীর যত ব্ল্যাক মানি সবগুলা হচ্ছে গিয়ে জমা হয় এই সুইজারল্যান্ডেই। হ্যাঁ, এবং তারাই হচ্ছে তাদের ইকোনমি বুম হইতেছে হচ্ছে এই করাপ্ট পিপলের হচ্ছে করাপশনের টাকা দিয়েই। আবার তারাই হচ্ছে নিজেদের তারপর সবক দিতেছে, নাম দিতেছে যে হচ্ছে আমরা হচ্ছে তো করাপশন ফ্রি। করাপশন ফ্রি। ঠিক যেমন হচ্ছে আপনার, আমি যদি ইয়ার কথা বলি, আপনার এই ব্রিটিশদের কথা বলি, ব্রিটিশরা হচ্ছে এত হচ্ছে আমাদের সবক দেয়, এত হচ্ছে আপনার ইয়ার কথা বলে। 200 বছর তো আমাদের এই জায়গা থেকে লুট করে তারাই নিছে। ইভেন আমাদের এখান থেকে খালি না, আপনার আফ্রিকা থেকে বা অন্যান্য জায়গা থেকেও তো তারা হচ্ছে অনেক বছর ধরে হচ্ছে লুট করছে, লুটপাট করে হচ্ছে আজকে বুম করছে। এই আপনার একটা মুভি দেখতেছিলাম আমি, এই ওইখানে ক্লাসের মধ্যে হচ্ছে টিচার বলতেছিল যে উইডের বিষয়টা মারওয়ানা এই সেই এগুলা কথা বলতেছিল, বলছে যে এগুলা খারাপ। তখন একটা একটা বাচ্চা হচ্ছে বলতেছে যে বাট হচ্ছে এটা ভালো, হ্যাঁ এটা ভালো। তো টিচার বলছে সরি আমি বুঝিনি তুমি কি বললা। বললো যে হ্যাঁ উইড হচ্ছে আপনি বলতেছেন খারাপ, কিন্তু উইড কিন্তু ইউএস ইকোনমিকেও আবার কিন্তু বুম করতেছে। তো ওরা কিন্তু এটা ভালোভাবেই দেখে যে যেই জিনিসটা ওদের ইকোনমিকে বুম করে এইটা ওরা সিস্টেমেটিক্যালি হচ্ছে এটাকে ভালো নাম দেয়। সো আপনার হচ্ছে ওই আপনি যেটা বললেন ফাইলটা তাড়াতাড়ি আসার জন্য হচ্ছে উপর দিয়ে টাকা দেয় এবং এটাকে হচ্ছে একটা ভালো টার্ম দিছে। সো এইটা আর খারাপ হচ্ছে না। ইভেন অ্যালকোহলের যদি ইয়াটা আমি নিয়ে আসি, ইউএসএ তে হচ্ছে 30 বছর অ্যালকোহল ব্যান ছিল, প্রোহিবিশন পিরিয়ড বলা হয়। সো এরপর একসময় হচ্ছে ভালো ছিল, তারপর 30 বছরের জন্য খারাপ হয়ে গেল, তারপর আবার ভালো হয়ে গেল। বিষয়টা তো এরকম না যে আপনার অ্যালকোহলটা হচ্ছে 30 বছর আগে খাইলে মানুষ মাতাল হইতো না, তারপরে 30 বছর খাইছে হচ্ছে মানুষ মাতাল হয়েছে, এই জন্য এটা ব্যান করা হয়েছে। তারপর আবার হচ্ছে এটা অ্যালকোহল খেলে আবার মানুষ ভালো ফিল করতে এই জন্য আবার ইয়া করেছে না। বিষয়টা হচ্ছে বরং ওরা এইটাকে এনলিস্ট করছে বা এটাকে টাইটেল দিছে যেটা ভালো, তাই আমরা বলতেছি ভালো। সো ওদের করাপশনটা এরকম যে করাপশনকে ওরা এই এই করাপশন গুলোকে এই সমস্যাগুলোকে ওরা টাইটেল দিচ্ছে যে না এটা ভালো, এটা খারাপ না, এটা করাপশন না, একটা হচ্ছে একটা পরিমাণ ঠিক করে দেয় যতটুকু পরিমাণ খেলে এটা। হ্যাঁ রাইট 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 রাইট, যে এতটুকু উইড নিয়ে ধরা পড়ছে, এতটুকু অ্যালকোহল নিয়ে ধরা পড়ছে, আচ্ছা প্রবলেম নেই, এটা ভালো। তো ওদের চোখে এটা ভালো। ইভেন আমি এই যে আমাদের একজন কমেন্ট করছে এখানে, বলতেছে যে 15% ওই যে ব্ল্যাক মানিকে হোয়াইট করার যে 15% দিয়ে করা হয় এটাকে তারপরে হচ্ছে হোয়াইট মানি বলা হইতেছে। তো একজন কমেন্ট করছে যে 15% ঘুষ দিছে সরকারকে। করাপ্ট পারসন সে তার হচ্ছে টাকাকে হচ্ছে এখন গভর্নমেন্টের 15% টাকা দিতেছে যে তুমি আমার টাকাটা এখন হচ্ছে হোয়াইট করে দাও, গভর্নমেন্টের চাচ্ছে ঠিক আছে আমি টাকা পেয়েছি তোমারটা হোয়াইট করে দিতেছি। এই টাকাটা তারপরে সে তো মেগা প্রকল্প এই প্রকল্প ইউকে প্রকল্পে ইউজ করে সেও আবার এই 15% টাকা হচ্ছে মকুফ করে দিবে। হ্যাঁ 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 হ্যাঁ, আবার আরো মকুফ করে দিবে। আচ্ছা, সো আমরা এখানে মোটামুটি বুঝতে পারলাম যে আসলে ওয়েস্ট পুরো দেশের এই যত করাপশনের টাকা এইটা ওয়েস্টে গিয়েই জমা হয় পুরো বিশ্বে। ওরাই হচ্ছে এইটা এই পুরো বিশ্বের করাপশনকে বরং হচ্ছে আরো ইয়া করে, ফ্যাসিলিটেট করে, রাইট, এবং ওরা এটাকে সিকিউরিটি দেয়, রাইট। অর্থাৎ বাংলাদেশের সব করাপ্ট পিপলের টাকাকে সিকিউরিটি দেয় হচ্ছে সুইজারল্যান্ড,
আর সেই or সুইজারল্যান্ড হচ্ছে Canada. নিজেদেরকে হচ্ছে নাম দিছে যে আমরা হচ্ছে কম করাপ্ট নেশন, আমাদের মধ্যে ইয়ে না। ইভেন আমি নিউ ইয়র্কের ইউএস এর ঘটনা দেখছিলাম কালকে, যে ইউএস এর 15টা স্টেটের নাম উল্লেখ করা হয়েছে যেটা সবচেয়ে হচ্ছে করাপ্ট। এটার মধ্যে নিউ ইয়র্ক নাম্বার 1, নিউ ইয়র্ক নাম্বার 1-এ আছে, যে সবচেয়ে করাপ্ট লিস্টের মধ্যে নিউ ইয়র্ক নাম্বার 1, আর ওরা হচ্ছে সবক দিতেছে। আচ্ছা, তো আমরা হচ্ছে এখন এই যে পুঁজিবাদ ব্যবস্থা, এইটার হচ্ছে চিন্তাগত জায়গা থেকে দেখলাম যে এইটা করাপশনকে কিভাবে ফ্যাসিলিটেট করে, মানুষকে কিভাবে করাপ্ট বানায় এবং করাপশনকে হচ্ছে আরো জায়গা দেয়। এবং এইটা শুধু হচ্ছে মানুষের চিন্তাগত জায়গায় না, এটা ইনস্টিটিউশনালি হচ্ছে মানুষকে করাপ্ট হইতে হেল্প করে এবং করাপশনকে স্প্রেড করতে হেল্প করে। অর্থাৎ একটা ডিজিজের মতো এটাকে ছড়ায়, যেটার নামই হচ্ছে আজকে আমাদের পডকাস্টের নাম হয়েছে, যেটাকে সিস্টেমেটিক আপনার Disease কিনা। ডিজিজ কিনা। ইয়েস, হুম। আমরা দিতে সিস্টেমেটিক একটা ডিজিজ এটা। তো এই সমস্যাটার আসলে এখন এই সাজিদের কাছে আমার প্রশ্ন, যে এখন এটা আমরা বুঝলাম যে সেকুলারিজম এবং হচ্ছে ক্যাপিটালিজম, এইটা হচ্ছে এই করাপশনের মূল কেন্দ্রবিন্দুতে আছে। এখন এইটার সমস্যা, এই সমস্যাটার সমাধান কি? আমরা এটা থেকে কিভাবে বাইর হব, বা আমরা কিভাবে বাইরে দেবো, আমরা তাইলে করাপশন থেকে কিভাবে বাইরে হবো? Right. So, ওহিভাই ফার্স্ট কোয়েশ্চেনের অ্যান্সারে খুব সুন্দরভাবে বলতেছিল যে ইন্ডিভিজুয়ালদের থটস সেকুলারিজমের উপরে বেসড হওয়ার কারণে তারা করাপ্ট হয়। এরপর আমরা অফকোর্স ডিসকাস করলাম যে সেকুলারিজমের থেকে আসা যে সিস্টেমটা আছে, সেই ক্যাপিটালিজমও আমাদের সোসাইটিকে শুধুমাত্র ম্যাটেরিয়ালিস্টিক ভ্যালুকে প্রমোট করে। হুম। অন্যান্য পডকাস্টেও আমরা এই বিষয় নিয়ে ডিসকাস করছি যে ক্যাপিটালিজমের আসলে মেইন ফোকাসটাই থাকে ক্যাপিটাল অথবা টাকা পয়সা, অর্থ সম্পদ, এখানে আসছে ফেম, লাক্সারি, ইকোনমি বেসড। সো আমি আই এম নট সেইং যে অর্থ সম্পদ অথবা টাকা পয়সা উপার্জন করা খারাপ কিছু, হুম। কিন্তু সেকুলারিজমের এই তৈরি, ভাই যেটাকে টার্ম দিল খুব নাইসলি টার্মড, গডলেস সোসাইটিতে যেহেতু শুধুমাত্র ওয়েলথ, ফেম অ্যান্ড পাওয়ারকেই গ্লোরিফাই করা হয় উইথ নো রিগার্ডস টু কিভাবে আপনি এটাকে আর্ন করবেন, কিভাবে অ্যাটেইন করবেন, দেয়ারফর এটা বাউন্ড টু বিকাম করাপ্ট বিকজ ইট ইজ গডলেস। সো আমরা যদি এই সিস্টেমিক প্রবলেম অফ করাপশনকে রিপ্লেস করতে চাই, তাহলে আমাদের এই ক্যাপিটালিস্ট সিস্টেমটাকেই একটি বেটার সিস্টেম দিয়ে রিপ্লেস করতে হবে। সো অ্যাজ ক্রিয়েশনস অফ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, ন্যাচারালি আমাদের জন্য প্রেফার্ড সিস্টেম হচ্ছে ইসলাম। অ্যান্ড আই এম নট জাস্ট সেইং দিস অন দ্য বেসিস অফ আস বিং মুসলিমস। আমি মুখস্থ আপনাদেরকে বলে দিতে চাচ্ছি না যে ইসলাম ইজ দ্য সলিউশন। রাদার আমাদের আসলে ইন্টেলেকচুয়ালি কনভিন্স হওয়া উচিত এই বিষয়ে যে ওয়াই অ্যান্ড হাউ ইসলামিক সিভিলাইজেশন এমন একটা সিস্টেম ইমপ্লিমেন্ট করে যেখানে করাপশনের আসলে কোনো জায়গা নেই। ইসি কারেন্ট সিস্টেমে আমাদের যে ভিউ পয়েন্টটা দেয় সেটা হচ্ছে যে ক্রিয়েটরকে লাইফলি ম্যাটার্সে ইনভলভ করার দরকার নেই। এই সিস্টেমই পার্সোনাল বেনিফিটকে ম্যাক্সিমাইজ করা শেখায়। বাট ইসলাম এমন একটা ভিউ পয়েন্ট দেয় যেটা এই ওয়ার্ল্ডের অ্যাফেয়ার্সের সাথে হেয়ার আফটার বা পরকালকে লিঙ্ক করে। আমরা যদি কোরআনের দিকে তাকাই, সূরা দুহাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, ইনডিড দ্য হেয়ার আফটার ইজ বেটার দেন দ্য লাইফ অফ নাও হোয়াট কেম বিফোর ইট। মানে পরকালের জীবন প্রথম জীবনের তুলনায় বেটার। সো এই যে লিঙ্কেজ বিটুইন হেয়ার অ্যান্ড হেয়ার আফটার, সো ইসলাম আমরা যদি দেখি যে ইসলাম রেগুলেটস অল দ্য ভ্যালুস দ্যাট ইজ বেসড অন দ্য স্পিরিচুয়াল ভ্যালু। এখানে কিন্তু আপনার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে আপনার রিলেশনশিপ, এটার দ্বারা ইসলাম ডিফাইন করতেছে হোয়াট ইজ দ্য ব্যারোমিটার অফ সাকসেস অ্যান্ড ফেইলিয়ার। আপনি বলতেছেন সার্থকতা, জীবনের সার্থকতা কি? সো এখানে ইসলাম কিন্তু শুধুমাত্র ওই ম্যাটেরিয়ালিস্টিক গেইনের দিকে ফোকাস করে না। যেখানে ক্যাপিটালিজম শেখায় যে বেশি বেশি ওয়েলথ গেইন করার মাধ্যমে ম্যাক্সিমাইজেশন অফ বেনিফিট হয়, অন দ্য আদার হ্যান্ড ইসলাম শেখায় যে আল্লাহর স্যাটিসফ্যাকশনের মাধ্যমেই আমাদের লাইফ এবং আমাদের হেয়ার আফটার সাকসেসফুল হবে। সো এখানে ইসলামে পিপল আর ভ্যালুড অ্যাকর্ডিং টু দেয়ার গুডনেস, অ্যাকর্ডিং টু দেয়ার পায়েটি, অ্যাকর্ডিং টু দেয়ার গুডনেস আর নট অ্যাকর্ডিং টু দেয়ার ম্যাটেরিয়াল পজিশন, যেটা আপনি বলতেছেন ওয়েলথ, ফেম অ্যান্ড পাওয়ার। মানি, ফেম এন্ড পাওয়ার। সো অ্যাজ এ রেজাল্ট আপনি ইসলামিক সিস্টেমে এখনকার সিস্টেমের মতো একটা ফ্রেন্জি দেখবেন না যে অল দ্য ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সিয়ালস থেকে শুরু করে ইভেন দ্য এডুকেশন সিস্টেম এভরিবডি সেইং রান আফটার মানি, লেখাপড়া করে সে গাড়ি ঘর, এই ফ্রেন্জিটা থাকবে না মানুষের টাকা পয়সার প্রতি ছোটার পিছনে। সো যেটা বলতেছিলাম, সো ইন ইসলামিক সোসাইটি ইভেন যার বেশি ওয়েলথ সে বেশি রেসপেক্টেড না হয়ে যে বেশি দানশীল, যে বেশি ডোনেট করে টু দ্য পোর, সে বেশি রেসপেক্টেড হবে।
সো এই যে গড ফিয়ারিং সোসাইটির কথা আমি বলতেছি, এটাও কিন্তু অটোমেটিক্যালি হয়ে যাবে না, অথবা কোনো এঞ্জেলসরা এসে করে দিবে না। রাদার ইসলাম, জাস্ট লাইক ক্যাপিটালিজম, জাস্ট লাইক সেকুলারিজম, ইসলাম কিছু কনসেপ্টকে স্প্রেড করে, প্রমোট করে ইন দ্য সোসাইটি, যেগুলো ইন্ডিভিজুয়ালদেরকে করাপশন থেকে দূরে রাখে। ওয়ান অফ দিস কোর কনসেপ্ট ইজ দ্য কনসেপ্ট অফ তাকওয়া। সো আমাদের ভিউয়ার্সদের আন্ডারস্ট্যান্ডিং এর জন্য বলতেছি, লেটস সি কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকওয়াকে কিভাবে মেনশন করছেন। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন শরীফে বলতেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ইউ হু বিলিভ, ইত্তাকুল্লাহা, ফিয়ার আল্লাহ, হাক্কা তুকাতিহি, লাইক হি শুড বি ফিয়ার্ড। ডোন্ট জাস্ট ফিয়ার হিম লাইক ইউ ফিয়ার Tom, Dick and Harry. Fear Allah like he should be feared. Wala tamutuna, and don't die illa wa antum muslimun, until you have become muslimun, submitters. So এখানে আল্লাহ এমফাসাইজ করতেছেন যে fear Allah like he should be feared and do not die without becoming submitters. Submitters to what? Allah subhanahu wa ta'ala আমাদেরকে বলছেন to have taqwa and to submit our desires, our wills. In essence, submit ourselves to the wills and satisfaction of Allah subhanahu wa ta'ala. আল্লাহর নির্ধারিত যেই সীমা আছে, যেই লাইন দ্যাট ইউ ডোন্ট ক্রস, আল্লাহ যেটা করলে স্যাটিসফাইড হন, সন্তুষ্ট হন, আল্লাহ যেটা করলে রাগান্বিত হন, ট্রেড কেয়ারফুলি বিটুইন দিস লাইনস। সো জাস্ট টু ডিফাইন তাকওয়া ফার্দার, ইবনে কাসির তার তার তাফসিরে ওমর রাদিয়াল্লাহু আনহুর একটা স্টোরিকে রেফারেন্স দিয়েছেন। আমি এটা জাস্ট কোট করতেছি। ওমর রাদিয়াল্লাহু আনহু আস্কড আরেকটা সাহাবা, উবাই বিন কাব, ইয়া উবাই, হোয়াট ইজ তাকওয়া? উনি উবাই রাদিয়াল্লাহু আনহুকে জিজ্ঞেস করলেন তাকওয়া কি? উবাই রাদিয়াল্লাহু আনহু ইন রেসপন্স ওমর রাদিয়াল্লাহু আনহুকে জিজ্ঞেস করতেছেন, ইয়া ওমর, হ্যাভ ইউ নট ট্রান্সভার্সড অন এ থর্নি পাথ? আপনি কি কখনো কাঁটাযুক্ত রাস্তা দিয়ে হেঁটে যাননি? ওমর রাদিয়াল্লাহু আনহু অফ কোর্স হি রিপ্লাইড ইন অ্যাফার্মেটিভ, হ্যাঁ হেঁটে গেছি। সো উবাই আস্ক করলেন, হোয়াট ডু ইউ ডু? আপনি এই কাঁটাযুক্ত রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় কি করেন? ওমর রাদিয়াল্লাহু আনহু রিপ্লাই দিলেন যে, আই ফোল্ড আপ মাই গার্মেন্ট অ্যান্ড ট্রেড কশাসলি। আমি আমার কাপড় উঁচু করে এমনভাবে এবং কেয়ারফুলি হাঁটি যেন আমার কাপড়ে কোনো কাটা লেগে না যায়। উবাই রাদিয়াল্লাহু আনহু বললেন, দ্যাট ইজ তাকওয়া। সো এখানে উনি দ্যাট ইজ তাকওয়া বলতে ডিফাইন করে দিলেন যে ওই যে আমি বলতেছিলাম যে দ্য লাইন বিটুইন আল্লাহ স্যাটিসফ্যাকশন অ্যান্ড আল্লাহ রাগান্বিত হওয়া, এই মাঝখানে যে রোডটা, দ্যাট ইজ দ্য পাথ অফ তাকওয়া। সো আমরা যদি একটা মডার্ন ডে অ্যানালজি দিই, যে আমরা মনে করেন যে আপনি একটা ওয়ার্ক প্লেসে এমপ্লয়েড, সেখানে গতকালকে পর্যন্ত সিসিটিভি ছিল না। আজকে থেকে যদি একটা সিসিটিভি ইনস্টল করা হয়, তখন যে জিনিসটা দেখা যায় যে দ্য এমপ্লয়ি স্টার্ট টার্নিং আপ অন টাইম, তারপরে দে ডোন্ট স্লিপ ডিউরিং অফিস আওয়ার্স। পারলে যদি ফিঙ্গারপ্রিন্ট সিস্টেম থাকে, অফিস আওয়ার্স এর আরেকটু পরে যে ফিঙ্গারপ্রিন্ট দিয়ে সাইন আউট করে। আমাদের ইউনিভার্সিটির এক্সাম্পল যদি দেই, যে আমাদের সিনিয়ররা যখন ইউনিভার্সিটি ছিল, একটা শিট আসতো, সেখানে সাইন করে দিত ফর অ্যাটেন্ডেন্স। এখন আরএফআইডি সিস্টেম আসার কারণে কিছুটা ইনকনভিনিয়েন্স ক্রিয়েট হয়েছে, যে লেসনটা আমি অ্যাটেন্ড করতে চাই না, সেখানেও আমি অ্যাটলিস্ট, যেহেতু আমার আরএফআইডি পাঞ্চ করতে হবে, এই মনিটরিং সিস্টেমটা আসার কারণে অ্যাটলিস্ট ক্লাস পর্যন্ত আমাদের যেতে বাধ্য করতেছে ইন সাম ইনস্টেন্সেস। আই এম নট ডিসকারেজিং এনিওয়ান টু অ্যাটেন্ড ইউনিভার্সিটি ক্লাসেস বাই দ্য ওয়ে। সো the concept that I'm trying to get at is মুসলিমদের জন্য তাকওয়া is like a 24/7 CCTV, যেখানে আল্লাহ রাব্বুল আলামিন who has created the heavens and the earth সবসময় আমাদেরকে মনিটর করতেছেন। So he is watching, and আমরা শুধুমাত্র রং অ্যাকশন করলে না, আমরা কোনো রং ইন্টেনশন থেকে, বিকজ he knows what we conceal. So আমরা কোনো রং ইন্টেনশন নিয়ে অ্যাকশন করলেও আল্লাহ will have it recorded with his angels, and in the hereafter আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটার বেসিসে জাজ করবেন। উনি তখন এই আমাদের অ্যাকশনস গুলো রিভিল করবেন, এবং নো অ্যামাউন্ট অফ মানি অর ফেম অর মামা চাচা উইল সেভ আস ফ্রম দ্য টর্মেন্ট অফ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইফ উই আর জাজড টু বি রং ডুয়ার্স। সো দিস ইজ দ্য কনসেপ্ট অফ তাকওয়া। সো একটু ইমাজিন করে দেখেন, যদি সোসাইটির সব মানুষ জাস্ট এই কনসেপ্টটা দ্বারা, এই তাকওয়ার কনসেপ্টটা দ্বারা কালচার্ড হয়, তাহলে সেই সোসাইটি কতটা প্রোগ্রেসিভ হবে। ইমাজিন করতে যদি অসুবিধা হয়, তাহলে আমি একটা লাইভ এক্সাম্পল দিচ্ছি, বিকজ ইট সাউন্ডস লাইক এ ড্রিম, যে সোসাইটিতে এভাবে কিরকম হয়। সো দিস ওয়াজ দ্য রিয়ালিটি ফর 1300 ইয়ার্স, যখন দ্য ইসলামিক ক্যালিফেট রুল দ্য ওয়ার্ল্ড। যখন ইসলামিক সিস্টেম ওয়ার্ল্ডে রুল করতো, তখনকার একটা ট্রু স্টোরি আমি আপনাদের কাছে শেয়ার করতেছি। দিস ইজ দ্য স্টোরি অফ উমর এন্ড দ্য ডেইরি মেড। সো উমর রাদিয়াল্লাহু আনহু, he adopted a culture from his predecessor আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। সো উমর রাদিয়াল্লাহু আনহু, আমরা জানি উনি ইসলামের দ্বিতীয় খলিফা ছিলেন। সো উনি রাত্রেবেলায় উম্মার
জীবন কিভাবে অতিবাহিত ওমর করতেছেন। তৃতীয় খলিফা ছিল। দ্বিতীয় খলিফা আচ্ছা, ছিলেন, তৃতীয় খলিফা। আবু বকর সিদ্দিক হ্যাঁ, ফার্স্ট রাইট খলিফা রাইট ছিলেন। রাইট। সো আবু বকর সিদ্দিকও এই জিনিসটা করতেন। উমর অ্যাডপ্টেড দিস ফ্রম হিম। হি ইউজ টু অলওয়েজ গো আউট ইন দ্য নাইট অ্যান্ড সি হোয়াট ইজ দ্য স্টেট অফ দ্য পিপল, আনলাইক আওয়ার পলিটিশিয়ানস আনফর্চুনেটলি। সো হি উড গো আউট অ্যান্ড উনি হাঁটতে হাঁটতে টায়ার্ড হয়ে গেছিলেন। ওনার সাথে আরেকজন সাহাবা ছিলেন হু ওয়াজ হিজ কম্পানিয়ন হু ওয়াজ অলসো টায়ার্ড। সো দে লিন্ড এগেইনস্ট দ্য ওয়াল অফ এ হাউস, মানে কোর্টইয়ার্ডের বাইরে যেই পাঁচিল বাউন্ডারি থাকে, ওই বাউন্ডারি এগেইনস্টে দে ওয়ার লিনিং টু রেস্ট ফর আ ওয়াইল। সো ওই সময় হি ওভারহার্ড এ কনভারসেশন ফ্রম ইনসাইড দ্য কোর্টইয়ার্ড, যেখানে দিস ওয়াজ এ কনভারসেশন বিটুইন এ মাদার অ্যান্ড এ ডটার। টার্নস আউট দিস মাদার অ্যান্ড এ ডটার, তারা মিল্কের বিজনেস করতেন, তারা দুধ বিক্রি করতেন, অ্যান্ড দিস ইজ হাউ দে ইউজ টু রান দেয়ার ফ্যামিলি। সো ওই দিন ফর সাম রিজন তাদের মিল্ক, গরু তো প্রতিদিন ইকুয়াল অ্যামাউন্টস মিল্ক প্রডিউস করে না, ওই দিন ফর সাম রিজন cows did not produce a lot of milk. So that mother was telling the daughter, why don't we mix some water with it? People won't be much the wiser. আমাদের সো আমরা আরেকটু বিগার কোয়ান্টিটিতে মিল্ক সাপ্লাই দিতে পারবো, আমরা আরেকটু বেটার অফ থাকবো ইন টার্মস অফ মানি। সো তখন ডটার বললেন যে বাট আমির আল মুমিনিন তো বলছেন যে ইউ ক্যানট ডু দিস। সো দ্য ডটার এখানে মাদারকে রিমাইন্ডার দিচ্ছেন অ্যাবাউট দ্য ল অফ দ্য ল্যান্ড, যে দিস ইজ দ্য ল, বিকজ দ্য খালিফ সেড যে ইউ ক্যান নট বি করাপ্ট, সো দিস ইজ এ ব্রিচ অফ অনেস্টি। এখানে মাদার বলতেছেন ইন রেসপন্স, বাট ওমর ইজ নট ওয়াচিং, ওমর তো আমাদেরকে দেখতেছে না, বিকজ ইজ দ্য খালিফ। তখন ডটার আবার ইন রেসপন্স বললেন যে উমর মাইট নট বি ওয়াচিং, বাট উমারস লর্ড ইজ ডেফিনেটলি ওয়াচিং। সো ইউ সি দিস, আমাদের কারেন্ট সোসাইটিতে যদি এটা হয়, পুঁজিবাদী সমাজে আমরা যদি এই ফ্রেমওয়ার্ক থেকে চিন্তা করি, তখন দিস ইজ বেসিক্যালি বি এ ডটার কজিং হার্ম টু দ্য বেনিফিট অফ দ্য ফ্যামিলি বিজনেস। বাট ইসলামের দৃষ্টিকোণ থেকে যদি আপনি দেখেন, দিস ইজ দ্য ডটার হু ওয়ান্টস গুড ফর হার মাদার, বিকজ শি ওয়ান্টস হার মাদার টু অ্যাকম্পানি হার টু জান্নাত। সো ইউ সি এনভায়রনমেন্ট অফ তাকওয়া যখন সোসাইটিতে থাকবে, তখন দিজ আর দ্য কাইন্ড অফ ইন্ডিভিজুয়ালস উইল হ্যাভ ইন আওয়ার সোসাইটি। সো আপনাদের মধ্যে অথবা আমাদের অডিয়েন্সের মধ্যে প্রশ্ন আসতে পারে, আমরা অনেক সময় পেসিমিস্টিক হয়ে যাই বিকজ অফ দিস, ভাই শুরুতে যেরকম বলতেছিলেন যে ইনক্রিজিং অ্যামাউন্ট অফ করাপ্ট ইন্ডিভিজুয়ালস। সো আমরা অনেক সময় পেসিমিস্টিক হয়ে যাই যে দিস পিপল আর ডান ফর, এরা একদম করাপ্ট হয়ে গেছে, এদের দিয়ে কিছু হবে না, এরা ভালো হবেই বা কিভাবে? এটার অ্যান্সার আসলে ইন তাকওয়া। আপনি একটু চিন্তা করে দেখেন যে একটা মানুষ, ভাই ব্রাইবারির কথা বলতেছিলেন যেহেতু, একটা মানুষ মনে করেন করাপ্ট অফিসিয়ালস ঘুষ খায়, এই লোকটাকে যে আপনি যদি এই ঘুষখোর করাপ্ট মানুষটাকে আপনি যদি বলেন যে আমি আপনাকে 10,000 টাকা ঘুষ দিব, এর বিনিময়ে আপনি রমজানের রোজাটা ভেঙে ফেলবেন, সে কিন্তু এটা ভাঙবে না, কারণ রমজানের রোজাটাকে সে আল্লাহর স্যাটিসফ্যাকশনের সাথে লিঙ্ক করে। সো এই যেই থটটা আমরা মাঝে মাঝে চিন্তা করি যে মানুষের ইনিট নেচারই এখন করাপ্ট হয়ে গেছে, আমাদের ইনিট নেচার আসলে করাপ্ট না, এই কনসেপ্টটা ভুল। রাদার এক্সিস্টিং যে সেকুলার ক্যাপিটালিস্ট সিস্টেম, যেটা আমাদেরকে চেস করতে বলে মানি ফেম এন্ড পাওয়ার, যেটা আমাদের কাছে লাইফের সাকসেসের একটা মন গড়া ডেফিনিশন দিয়ে দিছে, এটা আসলে ভুল। সো এই সিস্টেমটা করাপশন শুধু শিখাই না, করাপশনকে ইনকারেজ করে, করাপশন থেকে অ্যাট দ্য সেম টাইম করাপশন থেকে বেরিয়েও আসতে দেয় না। সো অ্যান্ড শুধুমাত্র আমরা যদি ইন সামারি বলতে চাই, শুধুমাত্র একটি তাকওয়া ভিত্তিক ইসলামিক সোসাইটি রান বাই দ্য ইসলামিক সিস্টেম আমাদের এই ওয়েভ অফ করাপশন থেকে মুক্তি দিতে পারে। জাযাকাল্লাহ। অনেক বিষয় আপনি এখানে নিয়ে আসছেন যে ইসলামিক সোসাইটিতে আপনার একজন ইন্ডিভিজুয়াল আল্লাহর ভীতি থেকে বা হচ্ছে রিওয়ার্ড পানিশমেন্টের জায়গা থেকে সে কেন নিজেকে প্রোটেক্ট করে এবং হচ্ছে কেন এই করাপশনে জড়ায় না, কেন হচ্ছে আল্লাহর কমান্ডস এন্ড প্রহিবিশন সে মেনে চলে, এইটা ইন্ডিভিজুয়াল লেভেলে তাকওয়ার কথা বললাম। এখন আমার এই ভাইয়ের কাছে একটা কোয়েশ্চেন, সেটা হচ্ছে যে আমরা যখন দেখলাম যে আপনার কারেন্ট সিস্টেমে আপনার ইন্ডিভিজুয়াল লেভেলে করাপশন হয়, আবার সিস্টেম লেভেলেও করাপশন হয়, রাইট? তো উনি সমাধানের জায়গায় বললেন যে ইন্ডিভিজুয়াল লেভেলে সমাধানটা তাহলে কিভাবে আসে। উনি বলেন যে হচ্ছে আল্লাহ ভীতি বা তাকওয়া, আল্লাহর উপরে যে আমাদের এই এই ট্রাস্টটা যে আল্লাহ আমাদের জন্য ভালো কিছু রাখছেন, ওই জায়গা থেকে মানুষ হচ্ছে ইন্ডিভিজুয়াল লেভেলে
আপনার ইয়া করেন না, এই করাপশন করেন না। আচ্ছা, আমি এর মাঝখানে হচ্ছে আমাদের ভিউয়ার্সদের বলে রাখি যে আপনারা আপনাদের কোশ্চেন গুলো, রিটেন কোশ্চেন গুলো পাঠাতে থাকেন, এবং হচ্ছে ভার্বালি যদি কোশ্চেন করতে চান তাহলে হচ্ছে হ্যান্ড রেজ করে রাখেন। আমরা অভিবাহী থেকে অ্যান্সার নেওয়ার পরেই আমরা নেক্সট কোশ্চেন অ্যান্সারে চলে যাবো। সো আপনারা কোশ্চেন দিতে থাকেন। আচ্ছা, সো যেখানে ছিলাম যে ইন্ডিভিজুয়াল লেভেলে আমি বুঝলাম যে ইন্ডিভিজুয়াল লেভেলে হচ্ছে আপনার তাকওয়া অবলম্বন করবে মানুষ, তো মানুষ করাপশনে যাবে না, ভালো থাকবে ইসলামিক একটা সমাজের মধ্যে। কিন্তু আহ, ইসলাম আসলো, আমি বুঝলাম যে ইসলাম একটা সমাধান, ইসলামিক ব্যবস্থা, সুশাসন। আমি এখানে, আপনি খলিফাদের নাম আনছেন, অর্থাৎ খিলাফতের কথা বলছেন। সো খিলাফা আসলে আপনি তো এটাই মিন করছেন, রাইট? যে খিলাফা আসলে জিনিসটা এইভাবেই রান করবে, মানুষজন এইভাবে চলবে। এখন এখানে একটা বিষয় থেকে যায়, একটা কোশ্চেন থেকে যায় যে ব্যক্তি ব্যক্তি লেভেলে এটা করলো, কিন্তু ব্যক্তি যদি করাপ্ট হয়, ব্যক্তি যদি করাপশনে জড়ায়, এবং হচ্ছে এই ব্যক্তির কথা আমি খালি এখন ইন্ডিভিজুয়াল লেভেলে বলতেছি না, ইভেন এটা যদি হচ্ছে ইনস্টিটিউশন লেভেলে যায়, যে আমরা এর আগে ইয়া করছিলাম যে ব্যক্তিকে আপনি যখন ক্ষমতার উৎস বানান, তখন হচ্ছে ব্যক্তি নিজের মতো করে আইন বানায়। রাইট। এখন আপনার ইসলামিক সোসাইটিতে, খিলাফা ব্যবস্থাতেও তো হচ্ছে আপনার এইরকম ক্ষমতাধর ব্যক্তি থাকবেন, ইভেন স্টেট খলিফা অফিসিয়ালস। নিজে, হুম, খলিফা নিজেও তো হচ্ছে অনেক ক্ষমতাধর। হুম, খলিফার আশেপাশের যে হচ্ছে আপনার ওয়ালি আছেন তারা ক্ষমতাধর হবেন, ওনার ডিপার্টমেন্টের অন্যান্য মানুষজন আছেন ওনারা ক্ষমতাধর হবেন। সো ওনাদের হাতেই তো সিস্টেমটা। হুম। সো ওনারাও তো করাপশন করতে পারেন, এবং ওনারা যদি আবার করাপশন করেন, নিচে আবার করাপশন চলে আসতে পারে। তো এখন ইসলামিক স্টেটে, ইসলামিক ব্যবস্থায়, খিলাফা ব্যবস্থায় হচ্ছে ব্যক্তির লেভেল আমি বলতেছি না, একদিন ব্যক্তি তাকওয়াকে আমি বাদ দিলাম, যে ঠিক আছে আমি এখন হয়তো ইসলামিক ব্যবস্থা এখন নাই, আমি হচ্ছে হয়তো 5 ওয়াক্ত নামাজ পড়ি আল্লাহর ভয়ে, এটা সিস্টেম আমাকে বলে না, হুম, হুম। সিস্টেম আমাকে এটা রিমাইন্ডারও দেয় না, বাট আমি এটা করি আল্লাহর ফিয়ারিং এর কারণে। কিন্তু আহ, যদি আমি করাপশনে জড়াই, তখন হচ্ছে কি খিলাফা ব্যবস্থায় এমন কি ইনস্টিটিউশনের জায়গা থেকে এমন কি ব্যবস্থা আছে যেই করাপশনটাকে আপনার আটকাবে? অর্থাৎ এটার গ্যারান্টি যে এই ইনফ্লুয়েন্সিয়াল ব্যক্তিবর্গরা, এই খলিফারা হচ্ছে করাপশনে জড়াবেন না, এবং হচ্ছে এইটা আবার এগেইন সেম জায়গাতে গিয়ে পৌঁছাবে না, এটার কোনো গ্যারান্টি আছে কিনা? বা এটা যদি এক্সাম্পল দিয়ে আপনি আমাদেরকে একটু এনলাইটেন করেন যে খিলাফা ব্যবস্থায় এটা ফাংশন করবে কিভাবে, ইনস্টিটিউশন গুলা কিভাবে ফাংশন করবে? আচ্ছা, আচ্ছা। যাক, ভালো কোশ্চেন ভাই, জাজাকাল্লাহ। এখানে একটা বিষয়, সেটা হচ্ছে আপনার ক্যাপিটালিজম যেরকম হচ্ছে একটা ব্যবস্থা, ঠিক আছে? ইসলামকে হচ্ছে যে ইসলামও কিন্তু একটা ব্যবস্থা। হ্যাঁ, যদি রাইট। ধরেন আমরা বলি যে খিলাফা ব্যবস্থা, হ্যাঁ, খিলাফা ব্যবস্থা হচ্ছে একটা টোটাল সেট আপ, ঠিক আছে? যেখানে হচ্ছে আপনার রাইট এন্ড রং এর তো একটা স্ট্যান্ডার্ড অবশ্যই আছে। ইসলামকে আমরা তো অবশ্যই বলি যে ইসলাম একটা কমপ্লিট কোড অফ কন্ডাক্ট, তাই না? যে আমাদের জীবনের বিষয়ে সকল কিছু সমাধান আমরা ইসলাম থেকেই পাই, ঠিক আছে? তার মানে ইসলাম একটা প্র্যাকটিক্যালি হচ্ছে যে সবকিছুকে এনকম্পাস করে রাখে। এখন আপনার ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট যে বিষয়টা, সেটা হচ্ছে ইসলামে ল হচ্ছে ফিক্সড। হ্যাঁ, আপনি ক্যাপিটালিজমের মতো ইসলামে এটা পাবেন না যে ক্যাপিটালিস্টরা হচ্ছে যে 1930s এর আগে হচ্ছে যে তারা অ্যালকোহলকে ব্যান করছে, পরে দেখলো যে এটা একটা মার্কেট আছে, এখানে ইকোনমিক্যালি একটু বুম হওয়ার সুযোগ আছে, সো এটাকে আমি লিগ্যাল করে ফেলি। ওই সুযোগ নাই। হ্যাঁ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হচ্ছে মানুষের ক্রিয়েটর, যেটা হচ্ছে অলরেডি সাজিদ তার ডিসকাশন অনেকটুকুই আলহামদুলিল্লাহ আলোচনা করে ফেলছে। তো এই জায়গাটাতে হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে যেই দিন বা যেই সিস্টেমটা আসছে ইসলাম, 1400 বছর আগে যে হুকুম গুলো নিয়ে আসছে, 1400 বছর পরও ইসলামের হুকুমিয়াত সেম। হ্যাঁ, যেমন ইসলামের ঘুষ হারাম, সুদ হারাম, অ্যালকোহল হারাম, ঠিক আছে? তো এটা যেমন 1400 বছর আগের রিয়েলিটি, এখনের ক্ষেত্রেও সেম, এবং কিয়ামত পর্যন্ত এটা চেঞ্জ হবে না। রাইট। হ্যাঁ, এখন আমরা অনেক সময় এটাকে ইয়ে মনে করি যে ব্যক্তির একটা রেসপন্সিবিলিটির জায়গা মনে করি যে আমরা এটা থেকে দূরে থাকবো বা খারাপ কাজ করব না। হ্যাঁ, বাট ইসলামিক একটা অ্যাটমসফিয়ার যেটা হচ্ছে আমাদেরকে খেলাফা ব্যবস্থা দেয়, সেটা হচ্ছে আবার পানিশমেন্টও এনশিওর করে। হুম। হ্যাঁ, যেমন আমরা দেখছি যে আপনার খলিফারা যখন হচ্ছে আপনার খলিফ যখন হচ্ছে বিভিন্ন অঞ্চলে যখন গভর্নর নিয়োগ করতেন, হ্যাঁ, আমরা ইনফ্যাক্ট হচ্ছে সাহাবীদের সময় দেখছিলাম যে খলিফা নিযুক্ত হওয়ার আগে উনার যে প্রপার্টি ছিল ওইটা হচ্ছে গভ- আহ, আহ, খলিফের কাছে এটার নোট ডাউন ছিল যে কত টাকার উনার সম্পত্তি
আছে উনি অ্যাপয়েন্টেড হওয়ার আগে। আচ্ছা। আবার অ্যাপয়েন্টেড হওয়ার পাবলিক পর অফিসিয়াল। উনার কাজ, হ্যাঁ আমিরের যে অফিসিয়াল অ্যাপয়েন্টেড হওয়ার পর উনার অ্যাক্টিভিটি শেষ করার পরে যখন উনি ইস্তফা দিতেন তখন হচ্ছে আবার মিলানো হইতো যে উনার ওয়ার্কিং পিরিয়ডে হচ্ছে উনি কতটুকু অ্যাসেট গেইন করছেন। আচ্ছা। হ্যাঁ, তার মানে এখানে একটা চেক এন্ড ব্যালেন্সের সুযোগ আছে, ওকে, ঠিক ওকে। আছে? এবং এটা এমন না যে একদম ওপেন, মানে খুব ইয়ে করে দিবে বা মানে অফিসিয়ালদেরকে এটা তাদের ফ্রি করে দিবে যে আপনারা যা ইচ্ছা তা করেন, বিষয়টা এমন না। ইভেন সাহাবিরাও তো অলরেডি কালচার ছিলেন, আমরা দেখছি হুম, না হুম, হুম। যে ইয়াতে। তার মানে একজন ইমানদার ব্যক্তিই কিন্তু একটা বড় রেসপন্সিবিলিটি পায়। হুম হুম তার মানে এই জায়গাটাতে ভেরি লেস চান্স যে হচ্ছে গভর্নমেন্টরা হচ্ছে যে বা অফিসিয়ালরা করাপ্টেড হবে বা মানে, এবং এটাও না যে তাদের উপর ছেড়ে দিবে, রাইট। এটা একটা হিসাবও রাখা হবে, ঠিক আছে? এরপর আমরা যদি কিছু এক্সাম্পল দেখি যে আল্লাহ রাসূলের সময় একটা হচ্ছে চুরির ঘটনা ঘটছিল, আপনারা যেটু আহ, হয়তো রিমাইন্ড করতে পারেন যে বনি মাকজুমের একজন মহিলা রাইট। হচ্ছে এরকম চুরি করছিলেন। উনি কিন্তু বেশ সম্ভ্রান্ত পরিবারের হ্যাঁ, ছিলেন, হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, রাইট, রাইট। এবং এটার এটার অ্যাকুইজিশন হচ্ছে যে এটার ইয়ে ছিল, আপনার পানিশমেন্ট ছিল হাত কাটা। হাত কাটা। হ্যাঁ, মানে সো ওই দ্য পরিমাণ সাহাবা কেম টু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এন্ড দে আস্কড হিম যে রাসূলুল্লাহ, উনি তো একটা সম্ভ্রান্ত পরিবারের মেয়ে, মহিলা, সম্মানিত ওনাকে কি মহিলা, ফরগিভ করা যায় কিনা? উনাকে কি এই বিষয়টাকে পার্ডন করা যায় কিনা, এক্সকিউজ করা যায় যেহেতু কিনা? সে সম্ভ্রান্ত পরিবারের Right. মহিলা। She is an elite person. হুম, So Rasulullah became very angry, and this was one of the rare instances. Rasulullah, he wasn't a guy who lost his cool. হুম, He became very angry. এবং উনি তখন সাহাবাদেরকে স্কল্ড করলেন যে আহ, তোমরা কি জানো না যে প্রিভিয়াস ট্রাইবরা এই ধরনের ক্রাইমের জন্য ডিস্ট্রয়েড হয়ে গেছে? এবং তারপরে উনি বললেন যে বাই আল্লাহ ইন হুজ লাইফ, ইন হুজ হ্যান্ডস মাই লাইফ ইজ, আল্লাহর শপথ নিয়ে উনি বললেন, যদি আমার মেয়ে মানে ফাতিমা রাদিয়াল্লাহু আনহার কথা বলতেছেন, ইফ মাই ডটার ফাতিমা হ্যাড কমিটেড দ্য সেম ক্রাইম, আই উড হ্যাভ implemented the same hudud on her. মানে So this is the transparency level of Islam, যে not just সাহাবা, প্রফেট সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিজের ডটারের ক্ষেত্রে উনি বলতেছেন, if she had committed this crime, the law of Allah is equal for everyone. রাইট, 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 হ্যাঁ, রাইট। তার মানে এক্স্যাক্টলি, মানে যাকে একটা পয়েন্ট চলে আসে এখান থেকে যে যে আপনার লটাও আসলে ইকুয়াল সবার জন্য। এখানে আসলে এলিট নেপোটিজমের সুযোগ নেই। নেপোটিজমের সুযোগ নেই। এলিটদের জন্য একটা ল, আর হচ্ছে যে যারা হচ্ছে দিনে আনে দিনে খায় তাদের জন্য আরেকটা ল, তাই না? তারপর হচ্ছে আবার আমরা মোটামুটি ওমর রাদিয়াল্লাহু আনহুর হচ্ছে যে খিলাফত কালে আমরা আরেকটা এক্সাম্পল দেখি যে ওনার স্বয়ং নিজের ছেলের বিষয়ে, যে ওনার ছেলে যিনি হচ্ছে অ্যালকোহল পান করছিলেন, তো এটার জন্য হচ্ছে রাষ্ট্রীয়ভাবে শাস্তি পাইছিলেন যে ৮০টা বেত্রাঘাত ফিক্সড হয়েছিল আর কি, যে টোটাল ৮০টা বেত্রাঘাত করা হবে। তো ৪০টা বেত্রাঘাত করার পরে ওমর রাদিয়াল্লাহু আনহুর ছেলে হচ্ছে স্পট ডেড হয়, মারা যায়। তো ওনাকে দাফন করা হয়। দাফন করার পরে বাকি যে ৪০টা হচ্ছে বেত্রাঘাত থাকে ওইটা হচ্ছে আবার কবরের উপর গিয়ে উনি এই পানিশমেন্টটা কমপ্লিট করে। এখানে একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট অ্যাড করি, সেটা হলো যে এই পানিশমেন্টটা তো ইউজুয়ালি ক্যারি করার জন্য আলাদা পার্সন থাকে, বাট ওমর রাদিয়াল্লাহু আনহু ডিডন্ট রিলাই অন অ্যানাদার পার্সন টু ক্যারি আউট। সে Right. বলছে যে আই ফিয়ার যে তুমি যদি, বিকজ ও আমার ছেলে, এই জন্য ওকে আসতে মারো। খলিফার ছেলে যদি মনে করে, খলিফা হ্যাঁ, ছিলেন, হ্যাঁ, হ্যাঁ, উনি হ্যাঁ। বলছেন যে আমার খলিফার ছেলে, এই জন্য যদি তুমি ওকে আসতে মারো, আমি এটাকে ভয় করি, এই জন্য হি ক্যারিড আউট দ্য পানিশমেন্ট হিমসেলফ। সো হি ল্যাশড হিজ ওন সন 40 টাইমস ফর ব্রিচিং আল্লাহস লস। এটা কিন্তু ম্যান মেড লস না, দিস ইজ আল্লাহস লস, যেটা দিয়ে খিলাফা রান হয়। সো এই পানিশমেন্টটা ক্যারি করার সময় ওনার ছেলে মারা যান, এবং এরপরে হি ফিয়ার্ড যে ওয়েদার আল্লাহ উড কোয়েশ্চেন হিম, যে তুমি তোমার ডিউটি পালন করছো কিনা। এই জন্য দ্য next 40 lashes were carried out on his grave. Right, right, right. মানে So this is the level of taqwa that right, the caliphs had. right, right. তার মানে এখান থেকে দেখেন যে পয়েন্ট আছে সেটা হচ্ছে যে মানে এখানে তো নেপোটিজমের কোনো সুযোগ নাই। আর একটা হচ্ছে যে অ্যাজ এ খলিফ উনি আলটিমেটলি হচ্ছে যে সকল জনগণ মানে ইসলামিক মানে মুসলিম উম্মার বিষয়ে যিনি দায়িত্বশীল, হ্যাঁ, উনি ওই জায়গাটাতে পর্যন্ত কত সিনসিয়ার ছিলেন, কত সিনসিয়ারলি হচ্ছে উনি এই পানিশমেন্টটা দিচ্ছেন এবং এটা টেক কেয়ার করছেন বিষয়টাকে, তাই না? তার মানে এই অ্যাটমসফিয়ারটা আমরা খিলাফা ব্যবস্থার মধ্যেই ন্যাচারালি পাবো ইনশাল্লাহ। তারপর হচ্ছে আবার ধরেন আল্লাহ রসুলের সময় আল্লাহ রসুল হচ্ছে একজন ব্যক্তিকে একটা ল্যান্ড মানে একটা আবাদি জমি গিফট করে আর কি, হ্যাঁ। তো ইসলামের প্রিন্সিপাল অনুযায়ী হচ্ছে একটা আবাদি জমি আপনি 2 বছরের বেশি সময় আপনি মানে অনাবাদি অবস্থা রাখতে পারবেন না। এটা মানে ফার্মিং ল্যান্ড আনফার্মড অবস্থায় রাখতে পারবেন, আপনার অবশ্যই আবাদ করতে হবে।
এখন ওই ব্যক্তি যখন মোর দেন 2 ইয়ার্স হয় তখন খলিফা ছিলেন উমর রাদিয়াল্লাহু আনহু। উনি হচ্ছে ওনাকে ডাকাইছেন যে কি ব্যাপার, এটার কি অবস্থা, তোমরা এটাকে করতেছো না, ফার্মিং ফার্ম করা হচ্ছে না করতেছো কেন না? কেন? বলে যে এটা ফার্ম করতেছি না, আমার এখন প্রয়োজন হচ্ছে না, এরকম একটা আনসার করছিল। তো পরে বললো আচ্ছা ঠিক আছে, প্রয়োজন না হইলে এটা আমি নিয়ে নিব। হ্যাঁ, নিয়ে হচ্ছে যে আমি রাষ্ট্রীয়ভাবে এটাকে টেক ওভার করবো। ঠিক আছে, তখন উনি বলতেছিল আপনি এটা কিভাবে করেন? কারণ আল্লাহ রসুল জীবিত থাকা অবস্থায় উনি এটা আমাকে গিফট করছেন। বাট এটা কিন্তু একটা প্রিন্সিপাল যে আল্লাহ রসুল গিফট করলেও 2 বছরের বেশি যদি হয়ে যায় তার মানে এটা একটা উম্মার অ্যাসেট, তাই না? Right. এটা একটা ব্যক্তি মিসইউজ করতে পারবে না বা আনইউজড অবস্থা রাখতে পারবে না। তো পরে হচ্ছে আলটিমেটলি একজন হচ্ছে ব্যক্তির কাছ থেকে এটা টেক ওভার করা হয়েছে, যে আপনার যিনি হচ্ছে যে ল্যান্ড নাই যার, বাট যিনি হচ্ছে ফার্মিং করতে ফার্মিং ইচ্ছুক। করতে চায়, ফার্মিং ইচ্ছুক। তো এই গেল হচ্ছে আপনার ইয়ে আপনার সিস্টেমেটিক জায়গাটা আর কি, যে সাজিদ তো মোটামুটি তাকওয়ার একটা ইয়েটা আনছে। তো ইসলাম অ্যাজ এ সিস্টেম আসলে কিভাবে ফাংশন করে এটাও মোটামুটি ট্রান্সপারেন্ট আর কি। আমি জাস্ট ছোট করে আরেকটা যদি অ্যাড করি, যে ইসলামে দের ইজ ইন দ্য ইসলামিক সিস্টেম দের ইজ স্পেশাল কোর্ট কল দ্য মাহকামাতুল মাজালিম। সো এই মাজালিম কোর্টের ফাংশনালিটি এরকম যে ইটস নট এ কোর্ট ফর নর্মাল পিপল। আমি আপনার এগেনস্টে কোনো অ্যাকুজিশন থাকলে সেটার জন্য আলাদা কোর্ট। দিস ইজ এ কোর্ট স্পেশালি ফর দ্য গভর্নমেন্ট অফিসিয়ালস। এটার জন্য আপনার কোনো মিনিস্ট্রি থেকে পারমিশন নেওয়া লাগবে না। খালিফা থেকে শুরু করে টপ থেকে একদম বটম পর্যন্ত যে কোনো গভর্নমেন্ট অফিসিয়ালস এর এগেনস্টে আপনার কোনো অ্যাকুজিশন থাকলে ইউ টেক ইট টু দ্যাট কোর্ট, অ্যান্ড তাদের কাজ শুধুমাত্র এটাকেই লুক আফটার করা। অ্যান্ড ইন্টারেস্টিং বিষয় ইজ মাহকামাতুল মাজালিমের হেড যিনি থাকেন, যে হেড জাজ থাকেন, উনাকে অপসারণ করার ক্ষমতা খলিফার পর্যন্ত থাকে না। আচ্ছা, ফর এক্সাম্পল, আপনি যদি মাহকামাতুল মাজালিমের হেড যিনি থাকেন, মাজালিম কোর্টের হেড যিনি থাকেন, ফর এক্সাম্পল উনি যদি কোনো কারণে খলিফা মনে করেন যে ও তো আমার এগেনস্টে ভার্ডিক্ট দিতে পারবে, লেট মি ট্রান্সফার হিম, পুট ইন সামওয়ান হু ইজ মোর ফেভারেবল টু মি, এখন যেটা হয় ইউজুয়ালি, এখানে কিন্তু ওই সুযোগ নাই। হি ক্যান বি অ্যাপয়েন্টেড বাট হি ক্যান নট বি ডিপোজড অফ বাই দ্য খালিফ। আচ্ছা, আচ্ছা। আচ্ছা, আমি কিছু পয়েন্ট অ্যাড করতে চাই। সেটা হচ্ছে আপনার রিলেটেড আর কি। হ্যাঁ, যে আপনার একটা স্কলার, হ্যাঁ, যার নাম হচ্ছে আব্দুল কাদের জাল্লুম, ওনার হচ্ছে একটা বই আছে, সেটা হচ্ছে আপনার ফান্ডস ইন দ্য খিলাফ স্টেট। হ্যাঁ, ওইখানে হচ্ছে বেসিক্যালি আমরা আহ, আহ, 3-4টা হচ্ছে হাদিস নিয়ে হচ্ছে আলোচনা করব। সেটা হচ্ছে এক নম্বর হচ্ছে হুএভার টুক প্রপার্টি ইলিসিটলি উইল বিয়ার হোয়াট হি অ্যাকোয়ার্ড অন দ্য ডে অফ জাজমেন্ট। ঠিক আছে, কেউ যদি অন্য কারো কোনো সম্পত্তি যদি বেআইনিভাবে গ্রহণ করে তাহলে আলটিমেটলি ওই বর্ধিত অংশটুকু ডে অফ জাজমেন্টে তার জন্য একটা বার্ডেন হবে। ঠিক আছে, এরপর হচ্ছে আল্লাহ রাসূল দ্য মেসেঞ্জার অফ আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেইড দ্য কার্স অফ আল্লাহ ইজ অন দ্য ব্রাইবার এন্ড দ্য টেকার ইন অথরিটি। ঠিক আছে, আল্লাহ রাসূল কার্স করছেন যে ঘুষ যে দিচ্ছে ঘুষ দিচ্ছে এবং যে নিচ্ছে, দুজনকেই। হ্যাঁ, the bribe taker in authority. ইন অথরিটি। হ্যাঁ, এরপর হচ্ছে আবার দ্য প্রফেট সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেইড হুএভার টেকস এনিথিং ফ্রম ল্যান্ড illegitimately he will be sunk on the day of judgment down to 7 hours. হ্যাঁ, এটা তো আরো বেশ ভয়ঙ্কর, যে মানে আপনি ইলেজিটিমেটলি কোনো কিছু মানে অ্যাকোয়ার করার কোনো অপশনই নেই। ঠিক আছে, কারণ এই জিনিসটাই হচ্ছে আলটিমেটলি মানুষকে এই যে ডে অফ জাজমেন্টের যে ফিয়ারটা, এটা তো এমনি একটা কালচারের মধ্যেই থাকবে, এর মধ্যে জিনিসগুলো একদম স্পষ্ট হাদিসের মাধ্যমে চলে আসছে। এরপর হচ্ছে আল্লাহ রাসূলের আরেকটা হাদিস, ওই যে আমরা যেটা অলরেডি আলোচনা করছি, এটা জাস্ট হাদিসটা আমি শেয়ার করতে চাচ্ছিলাম। দ্য প্রফেট সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেন্ট মি টু ইয়েমেন। হ্যাঁ, অ্যাজ আই ওয়েন্ট অ্যাওয়ে হি সেন্ট সামওয়ান আফটার মি টু কল মি ব্যাক, সো আই রিটার্নড। হি সেড, ডু ইউ নো ওয়াই আই সেন্ট ফর ইউ? Do not acquire anything without my permission, for it is illicit. And whoever acquires anything illicitly, he will bear what he acquired on the day of judgment. For this I called you. So go now to your work. হ্যাঁ, এটা অলরেডি আমরা আলোচনা করছি যে মানে একটা অফিসিয়াল কে যখন অফিসিয়ালকে অ্যাপয়েন্ট প্রেরণ করা করার হবে, আগে প্রেরণ করার আগে এটা একটা রিমাইন্ডার হিসেবে যে তুমি যতটুকু হচ্ছে লেজিট এর বাইরে অন্য কোনো কিছু অ্যাকোয়ার করো না। হ্যাঁ, কারণ এটার জন্য তোমার দায়বদ্ধ থাকতে হবে ইন দ্য ডে অফ জাজমেন্ট। এই হচ্ছে আমাদের মোটামুটি সিস্টেমের যে জায়গাটা। আচ্ছা, জাযাকাল্লাহ। আহ, আমরা এখন কোশ্চেন আনসার সেশনেই এন্টার করব। ভিউয়ার্স, আপনারা কোশ্চেন হ্যান্ড রিটেন কোশ্চেন করেন, এবং হচ্ছে যারা ভার্বালি কোশ্চেন করতে চাচ্ছেন
মৌখিক কোশ্চেন, তারা হ্যান্ড রেজ করেন, আমরা আপনাদেরকে আনমিউট করে দিব। তো ভার্বাল কোশ্চেন আসছে, আমি এখানে কিছু হ্যান্ড রেজ অলরেডি দেখতে পাচ্ছি। আহ, হাসিফ ভাই, আপনি আপনার প্রশ্নটি করেন, আপনাকে আনমিউট করে দেওয়া হচ্ছে। আনমিউট করা হয়েছে, আপনি প্রশ্ন করেন। হ্যালো, আসসালামু আলাইকুম ভাই। আমার কথা কি বোঝা যাইতেছে? জি জি, বোঝা যাচ্ছে। ভাই আমার কোশ্চেনটা যেটা ছিল ভাই, যে আমরা মানে প্রতিনিয়তই দেখি যে ভাই করাপশনের নিউজ গুলো আসলে মিডিয়াতে আসে, হুম কিন্তু মিডিয়াতে আসার পরেও আসলে এর পেছনে যেই ব্যক্তিগুলা বা যে প্রতিষ্ঠানগুলো আছে হুম এগুলা লাইমলাইটে আসার পরেও কেন তারা আসলে পার পেয়ে যায়, এর পিছনে রিজনটা কি ভাই? এটাই ছিল আমার কোশ্চেন। আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। আচ্ছা, ভাইয়ের কোশ্চেনটা হচ্ছে যে এই করাপশনের নিউজগুলো, হুম এই ব্যক্তি হোক, ইনস্টিটিউশন হোক, ইনস্টিটিউশনের লোক হোক, এইরকম এদের তো করাপশনের নিউজ মিডিয়াতে কন্টিনিউসলি আসতেছে, এবং এটা দেখা যাচ্ছে লাইমলাইটেও আসে। তো ওনার কোশ্চেন হচ্ছে যে আহ, এটা এত কন্টিনিউসলি আসার পরেও এই কিভাবে এই ব্যক্তিবর্গরা তাহলে ইয়াত পাচ্ছে, মানে ছাড় পাচ্ছে। আচ্ছা, আমি যদি এটা অ্যাড্রেস করি। হুম হুম। সো যদিও কিছুটা আপনার আগে অ্যাড্রেস করছেন, বাট ভাই হচ্ছে কোশ্চেনটা করছেন, so আচ্ছা, এটা। সো করাপশন করার পরে তারা লাইমলাইটে মিডিয়া কভারেজ পাওয়ার পরেও কিভাবে তারা ছাড় পাচ্ছে। ছাড় পাচ্ছে। সো ইউ সি, রেজিমের সাথে তাদের কিন্তু একটা গিভ অ্যান্ড টেক রিলেশনশিপ আছে, একটা বেনিফিট, ইউ স্ক্র্যাচ মাই ব্যাক, আইল স্ক্র্যাচ ইউরস, এই টাইপের একটা রিলেশনশিপ আছে। হুম আপনারা যদি খেয়াল করেন যে সার্টেন পুলিশের কমিশনার যিনি ছিলেন, আহ, পরে কিন্তু রিপোর্ট হয় যে হি হ্যাড 7 পাসপোর্টস। 8 8, 8টা পাসপোর্ট ছিল না। আচ্ছা, 7 ইলিজিটিমেট পাসপোর্ট, বিসাইজ দ্য অফিসিয়াল ওয়ান তাহলে। সো এই যে 8টা পাসপোর্ট, এই পাসপোর্ট গুলো কিন্তু উনি ওয়াইল হি ওয়াজ ইন পাওয়ার হি মেড, রাইট। বিকজ আমাকে আপনাকে তো 8টা পাসপোর্ট বানাতে দিবে না। সো হি মিসইউজড ইট পাওয়ার টু মেক 8 পাসপোর্টস। ওয়াই? বিকজ উনি জানতেন উনার টেনিওর কোনো একটা সময় শেষ হয়ে যাবে, উনার ইউজ কোনো এক সময় ফুরিয়ে আসবেন, তখন উনাকে ডিসপোজ করতে এই রেজিমের আর কোনো বেগ পেতে হবে না। হুম ইউজ ইজ ওভার, বেনিফিট ইজ অ্যাকোয়ার্ড, হুম নাও এক্সপোজ। হুম হুম। সো হি অলরেডি নিউ ফ্রম বিফোর হ্যান্ড there would come a time যখন তার ট্রাভেল করে অন্য কোথাও যেয়ে থাকতে হবে। রাইট। সো বিষয়টা এরকম না যে নিউজ পেপারে আসার পর পর ওনারা হঠাৎ করে জানতে পারলেন, তারপরে এয়ারপোর্টে ওনাদেরকে আটকানো হলো। ওনারা জানতেন শুরু থেকে, ফ্রম ডে ওয়ান, দ্যাট মাই পাওয়ার ইজ বিগিনিং, দিস ইজ ওয়েন আই ক্যান ডু হোয়াট এভার আই ওয়ান্ট, বিকজ আই এম ফেসিলিটেটিং সাচ অ্যান্ড সাচ করাপশন ফর দ্য রেজিম। সো ইন রিটার্ন আই উইল ডু দিস ইন দিস। আমার তো একটা এসকেপ রুট থাকতে হবে, ফর দিস আমার এই মেকানিজমটা ওয়ার্কআউট করা থাকবে। হুম আমাদের বাংলা একটা ইয়া আছে, একটা প্রবাদ বাক্য আছে, যেটা বলা হয় চোরে চোরে মাসতুতো ভাই। সো মানে দ্য ব্রাদার থিভস আর কাজিনস, হুম হুম যদি ইংলিশে ট্রান্সলেট করি। সো ওই যে যেই ক্যাপিটালিস্ট, তারপরে পলিটিশিয়ানস অ্যান্ড গভর্নমেন্ট অফিসিয়ালস, তাদের যে বলয়টা, দে ওয়ার্ক হ্যান্ড ইন হ্যান্ড। হুম। So just because you're going to get exposed by the media does not mean you don't already know in advance. রাইট। সো এই কারণে তারা লাইমলাইটে আসার পরেও পার পেয়ে যাচ্ছে, বিকজ তারা আগের থেকেই এটার একটা ফেইল সেফ তারা রেডি করে রাখছে। বিকজ তারা তো জানে, দে আর কালচার্ড ইন 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 দি আর্ট অফ করাপশন, যে কিভাবে করাপশন করতে হয়, এবং করাপশন করার পরে করাপশনের টাকাটা কোন এক্স্যাক্টলি কোন ব্যাংকের অ্যাকাউন্টে রাখতে হবে, তারপরে এবং আমার এসকেপ রুট, ফ্যামিলি সহ আমার এসকেপ রুটটা কোন দিক দিয়ে হবে, কোন কান্ট্রির বর্ডার হয়ে কিভাবে আমি ওই জায়গাটায় পৌঁছাবো, ওইখানে আমার জন্য কি কি প্রপার্টিজ রেডি আছে, এবং এর যেখানে যে আমি আসলে ল এনফোর্সমেন্টের ধরাছোঁয়ার বাইরে থাকবো। সো এটা রেডি থাকার কারণে আসলে তারা পার পেয়ে যায়। দিস ইজ মাই আন্ডারস্ট্যান্ডিং অফ দ্য সিচুয়েশন। হুম। রাইট। ভালো উত্তর দিচ্ছেন। আমি কিছু অ্যাড করি যে আপনার এখানে আপনি যার নাম উল্লেখ, মানে যার বিষয়ে বলতেছেন, নাম উল্লেখ করেন নাই যদিও। নাম বললে চাকরি থাকবে না। নাম বলে চাকরি থাকবে না। তো চাকরি মানে থাকবে, এখন তো সেটা নাই। তো অবশ্য অন্যরা চাকরি খেয়ে দিতে পারে। যাক, যেটা বলতেছিলাম যে আহ, এটা এই এই ব্যক্তি তো সাধারণ কোনো ব্যক্তি না, আপনি আমি বা রাস্তার কোনো ব্যক্তি না।
যার বিষয় হচ্ছে রাষ্ট্রের কাছে, রাষ্ট্রের হাইকমান্ডের কাছে এবং রাষ্ট্রের গোয়েন্দা সংস্থার কাছে ইনফরমেশন নাই, বিষয়টা রাইট। এরকম না। সে হচ্ছে একটা নির্দিষ্ট ডিপার্টমেন্টের সর্বোচ্চ পর্যায়ের লোক। তার পিছনে তো হচ্ছে শত শত হচ্ছে ডিবি পুলিশের লোক থাকার কথা, রাইট? আমি আইডিয়াল সিনারিও। ইভেন মানে আপনি আপনার ফ্যামিলির মধ্যে হচ্ছে আপনার মিলিটারিতে লোকজন আছে, আপনি জানেন, বা হচ্ছে আমার এক বড় ভাইয়ের যে হচ্ছে মিলিটারিতে ছিল এবং হচ্ছে গোয়েন্দা বিভাগে ছিল, তখন আমি এই মানে উনি বলতেছিল যে ওনাদের পিছনে এরকম কতজন থাকে, মানে উনি গোয়েন্দার লোক, ওনার পিছনে এরকম আরো বহু গোয়েন্দার লোক ঘুরেফেরা করে। মাস্ট হ্যাভ বিন তো অনেস্ট জিনিসটা গাই। হচ্ছে খুব মজা লাগতেছিল আমার কাছে, আচ্ছা এরকম ঘটনা। সো এই ব্যক্তির পিছনেও তো গোয়েন্দার অনেক লোক থাকার কথা। So, যারা তার তাকে যে চিনে 8টা ফেলেছে, পাসপোর্ট, এটা তো হাওয়া থেকে আসে নাই। ভেরিফিকেশন করলো কিভাবে? ভেরিফিকেশন করলো কিভাবে? এবং ইন্টারেস্টিং বিষয়, পাসপোর্ট তো হচ্ছে ওই ডিপার্টমেন্ট দেয়নি, পাসপোর্ট দিছে অন্য আরেকটা সংস্থা। পুলিশ একটা সংস্থা আলাদা, আর পাসপোর্ট আলাদা একটা সংস্থা, বা আলাদা একটা হচ্ছে আপনার ডিপার্টমেন্ট, ইনস্টিটিউশন। দুইটা ইনস্টিটিউশনের মাঝখানে এইভাবে হচ্ছে 8টা পাসপোর্ট হইলো। এখানে হচ্ছে পাসপোর্ট ইয়াটা ডিপার্টমেন্ট কিছু করলো না, এখানে গোয়েন্দা বিভাগ কিছু করলো না। এটা তো আমরা ফর শিওর আমরা বুঝি যে এটা একদম হাইকমান্ড পর্যন্ত ইনফরমেশন থাকার কথা। ইভেন তার যে এখন যে এত নিউজ বের হইতেছে, ইনফরমেশন বের হইতেছে যে তার হচ্ছে এই অমুক জায়গায় তমুক জায়গায় তার এত এত সম্পত্তি, এই ইনফরমেশন গুলো তো আগে থেকেই তাদের কাছে ছিল। ইন্টারেস্টিং বিষয় কি, আমাদের এখানে আরেকটা গ্রুপ কামস ইন কোয়েশ্চেন, আমাদের দেশে ইন্টেলেকচুয়ালস এন্ড সো কল্ড জার্নালিস্টস। এখানে কিন্তু কিছু হেড অফ অ্যান এডিটোরিয়াল, একজন এডিটর বলতেছিলেন যে উই হ্যাড নিউজ অ্যাবাউট হিজ রং ডুইংস ফ্রম বিফোর হ্যান্ড। সো কতটা স্পাইনলেস হলে একজন ইন্টেলেকচুয়াল, একটা এডিটর অফ ওয়ান অফ দ্য মেইন নিউজ পেপার্স ইন বাংলাদেশ, পরে এটা বলতে পারে, বাট তার এইটুকু সৎসাহস হলো না আগে বলার জন্য। অ্যান্সারটা এখানে সিম্পল, ওই যে নাম বললে চাকরি থাকবে না। না, এখন সে হচ্ছে সম্পাদক হিসাবে, এখন তো তাকে এই কথা বললে সে একটু ক্রেডিট পাবে, হ্যাঁ, সে একটু হচ্ছে পাবে আপনার ওই তার নিউজের ভিউ টিউ এগুলো বাড়বে। রাইট আগে বললে তো হচ্ছে যে হাইকমান্ডই তো আগে থেকে জানে, রাইট। বা হচ্ছে গভর্নমেন্টের পজিশন গুলো তো আগে থেকেই জানে যে তার হচ্ছে এই সম্পত্তি কোন 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 জায়গায় আছে। তো তার করাপশন গুলো আগে কেন ধরে নাই? ইভেন কেন হচ্ছে একটা নিউজ পত্রিকার এডিটর বা একজন সাংবাদিক কিভাবে হচ্ছে এই ইনফরমেশন পাবে রাষ্ট্রের আগে? রাষ্ট্রের একটা সংস্থার সর্বোচ্চ পর্যায়ের ব্যক্তির ইনফরমেশন একটা সাংবাদিকের কাছে তো আগে যেতে পারে না, রাষ্ট্রের কাছে আগে থাকে। রাষ্ট্র হচ্ছে এই যে যেটা আগে আলাপ হইলো যে এইটা সেফ একটা আপনার এক্সিট, ওই তার জন্য এমনি রাষ্ট্রই ক্রিয়েট করে রাখছে, এবং হচ্ছে তার এই দুর্নীতির পথও তারা খোলা রাখছে, এবং হচ্ছে দুর্নীতির পথ এই জন্য খোলা রাখছে বিকজ হচ্ছে রাষ্ট্রর ওই ব্যক্তিবর্গরা, পলিটিশিয়ানরা যখন দুর্নীতি করছে, যখন হচ্ছে মানুষের উপর জোর জুলুম করছে, তখন হচ্ছে এই ব্যক্তিটাই, এই প্রধানটাই হচ্ছে তাদেরকে হেল্প করছে ক্ষমতায় থাকতে, ক্ষমতায় আসতে, ক্ষমতায় বসতে, এবং বিভিন্ন অপোজিশনকে সাপ্রেস করতে, সাধারণ জনগণকে আপনার অপ্রেস করতে। আমি অপোজিশন বাদ দিলাম, সাধারণ জনগণ কি এদের অপারেশনের বাইরে? না না না, না তো। অবভিয়াসলি আমরা কি অপারেশনের বাইরে? আপনি হচ্ছে রাস্তায় ফুটপাতে যান, একটা ব্যানালাও তো হচ্ছে এদের অপারেশনের বাইরে না। যে হচ্ছে একটা ডাব বিক্রি করে, অপারেশনের বাইরে না? 50 টাকা 100 টাকা ডেইলি তাদের টাকা দিতে হয়, সেটা অপারেশনের বাইরে না। সো জাযাকাল্লাহ আপনার এই ইয়াটা করার জন্য। আমরা ভার্বাল হচ্ছে আরেকটা কোশ্চেনে যাব। রাফিদ ভাই, আপনাকে আনমিউট করা হচ্ছে, আপনি আপনার প্রশ্নটি করেন। আপনাকে আনমিউট করা হয়েছে। হ্যালো, শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি। সালাম আলাইকুম। কি ওয়ালাইকুম আসসালাম। ভাই, আমার কোশ্চেনটা হলো যে দুদক টাইপের ইনস্টিটিউশন গুলো যদি দুর্নীতি বন্ধে ঠিক মতো ফাংশন না করে, দুদক টাইপের ইনস্টিটিউশন গুলো যদি ফাংশন না করে, তাহলে খিলাফাতে করাপশন কিভাবে স্টপ করবে? আচ্ছা, বুঝতে পারছি, ঠিক আছে। আচ্ছা, এখানে ভাইয়ের কোশ্চেনটা একটু রিপিটেটিভ হইলেও এটাতে একটা আছে। আচ্ছা, ওনার কোশ্চেন হচ্ছে যদি মানে আমাদের বর্তমান ব্যবস্থায় দুদক যদি ফাংশন না করে, তাহলে খিলাফা ব্যবস্থার মধ্যে আপনার এই করাপশন কিভাবে বন্ধ করা সম্ভব হবে, এটা ওনার কোশ্চেন। আচ্ছা, এখানে
এখানে আমরা হচ্ছে যে যখন এই ক্যাপিটালিজমের ফাংশনালিটির দিক থেকে যখন আমরা খিলাফা ব্যবস্থাকে যখন কম্পেয়ার করব, তখন আসলে একটু মনে হবে একটু ঘোলাটে, বিষয়টাকে একটু কনভিন্সিং কম মনে হবে, মানে হইতে পারে। এখানে মেইন ইস্যু যেটা সাজিদ তার হচ্ছে যে আলোচনায় আনছে বা মোটামুটি আমাদের এই আলোচনায় আসছে, সেটা হচ্ছে যে বেসিক্যালি আইডিয়াটা আর হচ্ছে সিস্টেমটা, এই দুইটা বিষয় সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। হ্যাঁ, আপনার এই আইডিয়া যেহেতু হচ্ছে যে আপনার তাকওয়াকে বিল্ড করতেছে, হ্যাঁ, বা আপনার তাকওয়ার একটা কনসেপ্ট আপনাকে দিচ্ছে, সেম ভাবে এই সিস্টেমটা তাকওয়া রিলেটেড একটা অ্যাটমসফিয়ার ক্রিয়েট করতেছে উইথ পানিশমেন্ট সিস্টেম। হুম ঠিক আছে? তো এখানে বিষয়গুলো আসলে এটা মানে আহ, আহ, আসলে চিন্তা করাটা একটু ইয়ে হইতে পারে যে বিষয়টা এরকম না যে আমার দুদক বা এরকম কোনো একটা এন্টিটি আমার লাগবে, রাদার ইসলামিক যে একটা সিস্টেমেটিক ফ্রেমওয়ার্ক, হ্যাঁ, যেখানে যেই আপনার সেট আপ দরকার এটা ওই জায়গাতেই থাকবে, রাদার ব্যক্তিগুলা অলরেডি হচ্ছে তাকওয়ার একটা ইয়ের অ্যাটমসফিয়ারে থাকবে, এট দ্য সেম টাইম পানিশমেন্ট সিস্টেম ও স্টেট দিয়ে আপনার ইয়ে করা হবে, আপনার টেক কেয়ার করা হবে। ঠিক আছে? আর হচ্ছে যে আপনার আমাদের ইসলামী খিলাফার যে আপনার 1300 বছরের যে ইতিহাস, হ্যাঁ, ওইখানে আমরা দেখতে পাই যে টোটাল এই আপনার 1300-1400 বছরের হিস্ট্রিতে টোটাল চুরির ঘটনা ঘটছে, লেজিট লেজিট চুরির ঘটনা ঘটছে আপনার 14 থেকে 22টা অ্যারাউন্ড, এমন। হ্যাঁ, এটা চুরির ঘটনা, জাস্ট সিম্পল, সিম্পল চুরির ঘটনা ঘটছে এত কম। আর একটু বেশি বাট নেগলিজিবল। হ্যাঁ, হ্যাঁ, খুবই খুবই নেগলিজিবল। ঠিক আছে? তো ওই জায়গায় আসলে এটা আহ, হওয়াটা বা হইতে পারে চিন্তা করাটা একটু ইয়ে আর কি। তারপরও আপনার ওই স্কোপটা থাকবে না যে আপনি একদম রাকব বল হয়ে যাবেন, বাট এটা আউট অফ নোওয়্যার হঠাৎ করে একদিন চোখের সামনে এরকম আসবে যে 1000 কোটি টাকা কেউ একজন মেক করছে, বাট কেউ জানে না, কেউ টের পায় নাই। এটা হওয়ার চান্স ভেরি লেস লাইকলি আর কি। আমি যদি একটু অ্যাড করি, হুম হুম আহ, ভাই দেখেন, আপনি ক্যাপিটালিস্ট সিস্টেম বলেন বা ইসলামিক সিস্টেম বলেন, both systems, neither of the systems is run by angels. Capitalist system is run by human beings, Islamic system is run by human beings. Difference is capitalist system law and legislation is made by human beings themselves, যেই কারণে it's bound to be corrupt, because আমি আমার জন্য যখন ল বানাবো তখন আমি এটা আমার সুবিধার মতো করেই বানাবো। Similarly, in contrast, Islamic system law and legislation is made by Allah subhanahu wa ta'ala, is a divine being. So at the same time, যেহেতু এটা মানুষই করতেছে, it won't be an angelic society. সোসাইটিতে তো মানুষ থাকবে, মানুষ থাকলে there will be crime. আমি এটাকে করতেছি না, যেটার জন্য ইসলামিক পানিশমেন্ট সিস্টেম আছে। সো কারেন্ট যে সিস্টেমটা এটা ফ্যাসিলিটেট করে, ইটস এ ব্রিডিং প্লেস অফ ক্রাইম, বিকজ এটা করাপশনকে ফ্যাসিলিটেট করে থ্রু অ্যালাউইং হিউম্যান বিংস নিজেদের ল মেক করার জন্য। আপনি যখন হিউম্যান বিংসকে পাওয়ার দিবেন, ইট বিকামস এ ব্রিডিং প্লেস অফ ক্রাইম। বাট ইসলামিক সিস্টেমে আপনি যখন যেহেতু এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছ থেকে আসা লজ, ইট ইনহেরেন্টলি ডিসকারেজেস ক্রাইম। সো সো আপনি যেটা বলতেছিলেন যে দ্য ক্রাইমস উইল স্টিল হ্যাপেন, বাট নাম্বার উইল বি অ্যালার্মিংলি লো। আপনি যদি গত 10 বছর এবং ইসলামিক সিস্টেম কালকে এনে দিলে তারপরের 10 বছরকে কম্পেয়ার করেন, দ্য নাম্বার উইল বি অ্যালার্মিংলি লো। সো দ্য ক্রাইম উইল নট বি এন এক্সাম্পল। মানে ক্রাইম এতই বেশি র্যাম্পেন্ট হয়ে যাবে যে আপনি থটস অ্যান্ড চেইনের প্ল্যাটফর্মে এসে একটা পডকাস্টের এপিসোড করবেন অ্যাবাউট করাপশন, এই লেভেলে আসবে না। দ্য ক্রাইম উইল বি দ্য এক্সেপশন। রাইট। সো এই এক্সেপশনের ক্ষেত্রে কিন্তু ইসলামিক ল এর ক্ষেত্রে আপনি যখন কোনো পানিশমেন্ট ক্যারি আউট করবেন, ইট সেড যে ইউ হ্যাভ টু কিপ দ্য পিপল প্রেজেন্ট। সো এই পানিশমেন্টটা বিকামস অ্যান অ্যাকচুয়াল ডিটারেন্ট। সো প্লাস আপনি যে টুলস গুলোর কথা বলতেছিলেন, একটা আমরা শেয়ার করলাম যে মাজালিম কোর্ট, অ্যাট দ্য সেম টাইম এখানে আরেকটা আছে মাজলিস আল উম্মাহ, যেখানে দ্য হেডস অফ দ্য রিপ্রেজেন্টেটিভস অফ কমিউনিটিস উইল কাম টুগেদার। তারপরে ইউ হ্যাভ পলিটিক্যাল পার্টিস, যারা আল্লাহর ওই হুকুমটা বাস্তবায়ন করবে অফ ইনজয়নিং গুড অ্যান্ড ফরবিডিং ইভিল, আমল বিল মারুফ নাহি আনিল মুনকার, যে ফরজ কাজটা, এটা একটা পলিটিক্যাল পার্টি করে, যেটা স্টেট করবে, এবং স্টেটকে চেক এন্ড ব্যালেন্স করার জন্য দেয়ার হ্যাজ টু বি ইসলামিক পলিটিক্যাল পার্টিস হু আর অলসো অ্যালাইনড অন দ্য বেসিস অফ শরিয়া, অন দ্য বেসিস অফ আল্লাহস কমান্ডমেন্টস। সো এই জিনিসগুলো থাকার কারণে আসলে ইনস্টিটিউশনগুলো, মানে আমাদের দেশের ইনস্টিটিউশনগুলো কাজ না করলেও খিলাফাতে এটা ফাংশন করবে। বিকজ
জাস্ট আমি যদি এক লাইনে টেনে দিতে চাই, ক্যাপিটালিজমের থেকে আসা যে ইনস্টিটিউশন গুলো, বাট ক্যাপিটালিজম ইন ইটসেলফ এটা কিন্তু ইনহেরেন্টলি করাপশনকে খারাপ কিছু মনে করে না। হ্যাঁ, হ্যাঁ, ওরা যেইভাবে করাপশনকে জাস্টিফাই করে, লিগালাইজ করে, ওরা কিন্তু আহ, ওদের করাপশনকে খারাপ মনে করার পিছনে রিজনিং কি কি কারণে ওরা করাপশনকে খারাপ মনে করবে? ওদের উপরে কি কোনো গড আছেন যিনি ওদের উপরে বিচার করবে? দে আর দ্য ল মেকার্স দেমসেলভস। ওদেরকে তো ওদের করাপশনকে খারাপ মনে করার কোনো রিজনই নাই। রাদার মানুষের জন্য গালপেবল, মানুষ যেন এটাকে অ্যাকসেপ্টেবল লেভেলে নিয়ে যাওয়ার জন্য ফার্স্টে বলবে যে করাপশনের জন্য 30% ট্যাক্স দিবা, তারপরে বলবে করাপশনের জন্য 20% ট্যাক্স দিবা, 15% ট্যাক্স দিবা, legalized. তারপর বলবে গ্রিজ মানি ইজ Grease money. লিগালাইজড লাইক ইন আমেরিকা। সো এটার কারণেই আসলে আমরা ক্যাপিটালিজমের আন্ডারে কোনো ইনস্টিটিউশনকে আমরা যেগুলোকে উইটনেস করি সেগুলোকে আমরা দেখতে পারি যে তারা আসলে করাপশনকে ডিটার করতে পারতেছে না, বাট ইসলামিক সিস্টেম করতে পারবে। আচ্ছা, রিটেন একটা কোশ্চেন আমি নিচ্ছি। একজন মেহমেদ ভাই কোশ্চেন করছেন যে, আমি বাংলায় করতেছি, যে যদি আমি করাপশন না করি, আমি যদি করাপশনে না জড়াই, এবং অন্য সবাইও যদি হচ্ছে করাপশনে না জড়ায়, হুম হুম। হ্যাঁ, ফ্রম দেয়ার প্লেসেস, তাহলে তো হচ্ছে সমাজ থেকে হচ্ছে করাপশন চলে যাওয়ার কথা। হুম। And অর্থাৎ নিজে ভালো হুম হুম। হয়ে গেলে তো হচ্ছে আপনার সমাজ ভালো হয়ে যাওয়ার কথা। এটা যদি শর্ট করে, আমাদের টাইম খুব কম, 9টা 1 বেজে গেছে, শর্ট করে যদি বলেন যে ইন্ডিভিজুয়াল জায়গা থেকে তো হচ্ছে আমি যদি করাপশন বন্ধ করে দিই, তাহলে তো করাপশন। ইন আদার ওয়েজ, আমি যদি সব আল্লাহ ভীরু মানুষদেরকে প্লেসেস অফ পাওয়ারে বসাই দিই, দ্য সিস্টেম উইল রান বেটার। সো ইউ সি, হ্যাঁ, এরকমই ভালো মানুষ যদি হচ্ছে জায়গায় যায়, আমি আমার জায়গা থেকে বন্ধ করে দিলাম এবং হচ্ছে সিস্টেমের মধ্যে ভালো মানুষ নিয়ে বসাই দিলাম, তাহলে আচ্ছা, তো এটার জন্য corruption আমাদের বন্ধ হয়ে আসলে যাবে। করাপশনের রুটে যেতে হবে। আমাদের সোসাইটিতে, যেহেতু আপনি শর্টে বলতেছেন এই জন্য আমি শর্টেই করতেছি, ইন্ডিভিজুয়াল করাপ্ট হওয়ার জন্য কিন্তু আমাদের সোসাইটিতে করাপশন হয় না। হুম। খেয়াল করেন, আপনি করাপ্ট হওয়ার জন্য কিন্তু আমাদের সোসাইটি করাপ্ট না। আমাদের সোসাইটি করাপ্ট হওয়ার কারণে, আমাদের সিস্টেম করাপশনকে পালার কারণে আমরা করাপ্ট হতে বাধ্য হই। Right. আপনি একজন পাঠাও ড্রাইভারের দিকে তাকান, উনি কিন্তু কন্ট্রাক্টে, ওই অ্যাপসের বাইরে কন্ট্রাক্টে মানুষ নিতে, রাইডার নিতে, প্যাসেঞ্জার নিতে বাধ্য হতো না যদি ওনার উপর বিষয়টা সহনীয় থাকতো। True. আপনি যদি আমরা কিছুদিন আগে এই চিটাগং এর একজন দুদক অফিসারের কথা যদি বলি, কারেন্টলি নিউজ রিপোর্টে দেখা যাচ্ছে উনি একজন মুদি দোকানদার, একজন দুদকের Check অফিসার। করা হয়েছিল হ্যাঁ, নাকি? হ্যাঁ, হ্যাঁ। he was sacked because he did not put up with corruption, because he didn't look away from corruption. উনি করাপশনকে দেখে না দেখার ভান করেননি, এই জন্য উনি আজকে আর দুদকের অফিসার নাই, উনি একজন মুদি দোকানদার। তারপরে পরে একটা প্রাইভেট কোম্পানি তাকে আবার জব অফার করছে, হ্যাঁ, so তার সততার কারণে। এখন প্রাইভেট কোম্পানিও ওখানে আবার ক্যাপিটালাইজ করতে চাইবে উনার সততার হ্যাঁ। ভ্যালুটাকে। সো আপনি যদি ভালো ইন্ডিভিজুয়ালদের দিকে তাকান, দুইজন সচিব ছিল বোধহয় বিদ্যুৎ খাতের, অথবা বিদ্যুৎ খাতের উপরে তারা কমেন্ট করছিল যে বাংলাদেশের বিদ্যুতের মডেলটা, কুইক রেন্টাল বলেন, যেই পলিসিগুলো মেক করা হয় এগুলোর লুটপাটের জন্যই তৈরি করা হয়। বিভিন্ন ফরেন ন্যাশনালদের, ফরেন কোম্পানিদের কাছে আমাদের দেশের বিদ্যুৎ খাতটাকে লুটপাটের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়। দিস ইজ আমাদের বিদ্যুতের উপরে পলিসিগুলো এরকম। এটা এই লুটপাটের কথা বলার কারণে তারা দুজনই কিন্তু স্যাক্ট হয়েছে। সো আমি যেটা বলতে চাইছি সেটা হলো যে আপনি যদি ভালো হন, ইদার ইউ ওয়ন্ট সার্ভাইভ, আপনাকে স্যাক করে দিবে, অথবা আপনার কম্প্রোমাইজ করতে হবে। ইদার আপনি কম্প্রোমাইজ করবেন অথবা আপনি কিকড আউট হবেন। আপনি যদি কম্প্রোমাইজ করেন, আপনি যে আগে ভালো ছিলেন সেটা মানুষ জানতে পারবে না, বিকজ আপনি তো কম্প্রোমাইজ করে সিস্টেমের সাথে মিশে গেলেন একটা দুটো ইনসিডেন্টের পরে। Right. আদারওয়াইজ ইউ উইল গেট কিকড আউট। Right. আরেকটা কোশ্চেন, লাস্ট কোশ্চেন নিচ্ছি, যে there is corruption in America, but why do they talk so much about corruption here? And why do people trust America? America will মানে এটাই, হ্যাঁ, যে হচ্ছে ইউএসএ তো করাপশন হচ্ছে, তো ওরা আমাদের করাপশন নিয়ে এত কথা কেন তাইলে বলতেছে, আর মানুষও বা হচ্ছে আমেরিকার দিকে এত ইয়া করতেছে কেন? ইন্টারেস্টিং ফ্যাক্ট শেয়ার করি, ইউএসএ আমাদের করাপশন নিয়ে যত কথা বলে, আমরা তো জানি পাকিস্তান করাপশনের দিক থেকে আরো আগায়। ইউএসএ তো পাকিস্তানের করাপশন নিয়ে কখনো কথা বলে না, সৌদি আরবের করাপশন নিয়ে কথা বলে না, আমাদের করাপশন নিয়ে ওদের এত মাথা ব্যথা কেন?
ভাই কিছু বলবেন? আচ্ছা, আমি একটু শেয়ার করি, এরপর আমি আপনাকে ইয়ে করতে ছোট করে ভাই, আমরা শেষ আচ্ছা, করে হ্যাঁ, দিব। এখানে বেসিক্যালি যেটা হয় যে আহ, এই যে ওয়েস্ট, হ্যাঁ, ওয়েস্টের যে ক্যাপিটালিজম হচ্ছে যে তারা ধারক এবং বাহক, হ্যাঁ, এবং আমরা তাদের থেকে যে সিস্টেমটা হচ্ছে যে ধার করে নিছি, ওই সিস্টেমের বিষয়ে তারা তো আমাদেরকে টেক কেয়ার করবেই, খুব স্বাভাবিক, তাই না? মানে ন্যাচারালি আমার উপর তার একটা ইনফ্লুয়েন্স থাকবে, কারণ আমি যেহেতু তার সিস্টেম দিয়ে আমি আমার রাষ্ট্র পরিচালনা করতেছি, তাই না? এখন আহ, আমার করাপশন বা হচ্ছে যে আমার আমার উপর স্যাংশন দেয়া বা আমার উপর ভিসা নীতি প্রয়োগ করা, ঠিক আছে, এই বিষয়গুলা তো অনেক পরে গিয়ে হয়। আমরা হুম। দেখছি না যে স্যাংশন দিচ্ছে কখন, যখন হচ্ছে ব্যক্তিটা মোটামুটি রাঘব বোয়াল হয়ে অনেক টুকু হচ্ছে সে যখন অ্যাকোয়ার করে ফেলছে ওয়েলথ, এরপর গিয়ে ভিসা নিতে দিচ্ছে, স্টিল সে হয়তো প্রোটেক্টেড, স্টিল হয়তো সে বাইরে গিয়ে কোথাও না কোথাও সে তার আখের ঘুচাইছে, হ্যাঁ। তো এরকম যখন হচ্ছে যে প্রেশার আসে, তখন বেসিক্যালি বুঝতে হবে যে ওয়েস্ট আসলে আমার কাছ থেকে কোনো না কোনো বেনিফিট চাইতেছে, কারণ আমাদের দেশের ক্যাপিটালিজমে কাছ থেকে। আমাদের দেশের কাছ থেকে, কারণ ওয়েস্টার্ন ক্যাপিটালিজম ফাংশন করে আসলে বেনিফিটের বেসিসে, আর কোনো বেসিস নেই এখানে। এই যে আপনি সাজিদ যে আপনার আলোচনা নিয়ে আসছেন যে ক্যাপিটালিজমের সঙ্গে পলিটিশিয়ানদের একটা বেনিফিটের সম্পর্ক থাকে, হুম ঠিক হুম আছে। পলিটিশিয়ানরা হচ্ছে ক্যাপিটালিস্টদের জন্যই হচ্ছে ল মেক করবে, পরবর্তীতে মানে এটার জন্য তারা ডোনেশন পাবে, আবার আহ, এই ল মেক করার পর আবার ক্যাপিটালিস্টরাই বিজনেস বিশেষ করে আর্ন সাইকেল। করে নিবে, মানে টাকাটা সে তুলে নিবে। তো সেম ভাবে আমরা দেখি যে এরকম আমাদের রিসেন্ট যে স্ট্র্যাটেজিক ইয়েগুলা হয়েছে আর কি, যেখানে হচ্ছে ইউএস এর সঙ্গে বাংলাদেশ পার্টনারশিপে গেছে, যে ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজি, ঠিক আছে, এরকম যত স্ট্র্যাটেজিক বিষয়াদি আছে ওইখানে হচ্ছে যে যাতে হচ্ছে গভর্নমেন্ট, আমাদের গভর্নমেন্ট যাতে আরেকটু সহনশীল হয় বা যাতে হচ্ছে আরেকটু কোঅপারেট করে, এই জন্য হচ্ছে অনেক সময় দেখা যায় যে বিভিন্ন দলের বা বিভিন্ন প্রশাসনিক বা অ্যাডমিন লেভেলে হচ্ছে যে ইয়ে আসে, একটু প্রেশারটা আসে, প্রেশার একটু দেয় যেন প্রেশার দেয়, যাতে হচ্ছে আমরা একটু নমনীয় থাকি তাদের পলিসিগুলোকে ইমপ্লিমেন্ট করার ক্ষেত্রে। ইমপ্লিমেন্ট করার ক্ষেত্রে, যাতে সে আমার থেকে কিছু বেনিফিট পায়। আপনি চাইলে কিছু অ্যাড করতে পারেন। না, ফেয়ার ইনাফ, আপনি যেটুকু বলছেন গুড ইনাফ। আচ্ছা, আমরা শেষের দিকে চলে আসছি। তো আমি যদি একটু সামারাইজ করি পুরো যে বিষয়টা ছিল, যে এবং অডিয়েন্সের কিছু কোশ্চেন আমি দেখলাম, সেই কোশ্চেন গুলো এখন নেওয়া সম্ভব না, ওইটাকে ইনক্লুড করে যদি আমরা পুরো বিষয়টাকে শেষ করি ভিউয়ার্স এর জন্য, যে আসলে আমরা যদিও আলোচনা করছি যে ইসলামিক শাসন ব্যবস্থায় ইনস্টিটিউশন গুলো ব্যক্তিকে এবং অন্যান্য ইনস্টিটিউশনকে কিভাবে হচ্ছে করাপশন যদি জড়ায়ও, এটাকে কিভাবে হচ্ছে বাধা দিবে এবং জাস্টিসের আন্ডারে নিয়ে আসবে। এটা একটা ভয় দেখানোর মতো, হ্যাঁ, যে হ্যাঁ ইনস্টিটিউশন কিভাবে ফাংশন করবে, ইনস্টিটিউশনালি কিভাবে খেলাফা ব্যবস্থা, ইসলামিক শাসন ব্যবস্থা কিভাবে হচ্ছে করাপশনকে আহ আটকাবে। কিন্তু এই সবকিছুর শেষে মানে আপনার আসলে এই যদি শুধুমাত্র পুলিশিং এর মাধ্যমেই হচ্ছে একটা সমাজ ব্যবস্থাকে আটকানো যাইতো, তাহলে হইতোই, সব জায়গাতে আমরা ভালোটাই দেখতাম। বাট আসলে আপনার ইসলামিক শাসন ব্যবস্থায় বিষয়টা এইভাবে ফাংশন করার থেকে যে জায়গাটায় হচ্ছে আপনার গুরুত্ব দেয়া হয়, সেটা হচ্ছে যে আপনার ইসলামের তাকওয়া, যেটা আপনি আলাপ করছিলেন, যে অর্থাৎ আল্লাহ ভীতি এবং হচ্ছে আল্লাহর উপরে কনফিডেন্স। আমি যদি মানে খুব আহ স্বাভাবিকভাবে মানে মানুষ যেভাবে বুঝে সেটা বলি, যে একজন মানুষ যে আল্লাহ বিশ্বাসী, সে আল্লাহর উপরে ফুল কনফিডেন্স রাখে, রাইট? যে রাইট আল্লাহ সর্বজ্ঞানী, রাইট। আল্লাহ জাস্টিস করেন, আল্লাহ ইনজাস্টিস করতে পারেন না, আল্লাহর ক্যারেক্টারিস্টিক্স সাথে এটা যাই না, এই ক্যারেক্টার যাই না। সো কোনো ব্যক্তি দুনিয়াতে যদি সৎভাবে চলে থাকে এবং হচ্ছে অসততা অবলম্বন না করে, সে যদি গুড আখলাক মেনটেন করে যেভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, তাহলে হচ্ছে সে দুনিয়াতে হচ্ছে অবশ্যই ইয়া পাবে, সুখ পাবে। আর যদি বেটার এই প্লেস। জায়গায় না পায়, তাহলে হচ্ছে আল্লাহ তার জন্য হচ্ছে হিয়ার আফটারে অঢেল রিওয়ার্ড রাখছেন, জান্নাত আছে তার জন্য, যেটা কখনো শেষ হওয়ার না। দুনিয়াতে তো আমরা খুব কম সময় থাকি। এই যে একটা কনফিডেন্স, যেটা আল্লাহর থেকে মানুষ এক্সপেক্ট করতে পারে, মানুষ আল্লাহ থেকেই কনফিডেন্সটা পায়। সে স্বাভাবিকভাবে সেই আল্লাহ যখন মানে এখন তো আপনার খিলাফা ব্যবস্থা নাই, ইভেন সেকুলার ব্যবস্থায় আমি আমি বা হচ্ছে আপনি বা অন্যান্য মানুষ যে এই যে নামাজ রোজা হজ জাকাত করে, এটা তো কেউ আইসা তাকে গুতাইতেছে না।
যে এই বেটা নামাজ পড় বা হচ্ছে রোজা রাখ, কারণ আমি যদি লুকায় হচ্ছে রোজা ভেঙে ফেলি কেউ তো দেখতেছে না, বাট আমি আল্লাহ ভীতির কারণে তাকওয়ার কারণে হচ্ছে নামাজটা করি। হোয়াট ইফ যে একটা শাসন ব্যবস্থা আসলো এখন যেখানে আমাকে কেউ রিমাইন্ডার দেয় না, এখন তো মানুষকে রিমাইন্ডার দেয় না আসলে, বরং হচ্ছে এটাকে মক করে টিটকারি করে। হুম। হ্যাঁ, আপনি ইসলাম নিয়ে কথা একটু বলতে গেলে মাঝে মধ্যে হচ্ছে কিছু জায়গায় আপনাকে হয়তো টিটকারির জায়গায় তো আপনাকে পড়তে হবে, কিন্তু আমরা বলতেছি এমন একটা শাসন ব্যবস্থা, এমন একটা জায়গা যেখানে রাষ্ট্র তার শিক্ষা ব্যবস্থার মাধ্যমে, রাষ্ট্র তার অন্যান্য ইনস্টিটিউশনের মাধ্যমে আপনার প্রতিনিয়ত আপনাকে রিমাইন্ডার দিচ্ছে, কালচারিং এর মধ্যে কালচারিং এর মধ্যে রাখতেছে। সেইখানে মানুষজন এখন যেমন মানুষজন হচ্ছে নামাজ হজ জাকাত করতেছে, ওইখানে মানুষ আরো ইসলামের দিকে ঝুঁকবে, আরো হচ্ছে কালচারিং এর মধ্যে থাকবে, আরো আল্লাহ ভীতিতে থাকবে। সো এই রিমাইন্ডারটার কি এখন হচ্ছে সেকুলার ব্যবস্থায় কি দেয়া হয়? না। দেওয়া হয় না তো। এখন রিমাইন্ডারটা কোথায়? আল্লাহর ভয়টা কোথায়? আল্লাহর তাকওয়ার বিষয়টা, আলোচনাটা কোথায়? তাকওয়ার বিষয়ে আলোচনা হয় না, জান্নাত জাহান্নামের হচ্ছে বিষয়ে আলোচনা হয় না, বরং হচ্ছে মক করে। দেশের একটা হাইকমান্ড হচ্ছে মক করে যে ওরা কি তাবুর কথা বলে, মানে আমাদের নারীদের হচ্ছে ইয়ার বিষয়ে, বোরকার বিষয়ে, পর্দার বিষয় হচ্ছে সে তাবুর সাথে তুলনা করে, বা হচ্ছে একটা ছেলে যদি হচ্ছে ইংলিশ মিডিয়ামের ছেলে পেলে কেন হচ্ছে ইসলামের কথা বলবে, ওরা কি হচ্ছে হুর চায় নাকি? মানে আল্লাহ যেখানে একটা রিওয়ার্ড এখানে বলছেন যে জান্নাতে রিওয়ার্ড দিবেন হুর, সেটাকে সে মক করতেছে ওরা কি হুর চায়, অ্যাজ ইফ হচ্ছে এটা চাওয়াটা তো একটা ফাইজলামি, মানে একটা আল্লাহর একটা রিওয়ার্ডের সাথে সে ফাইজলামি একটা কথাবার্তা বলতেছে। সেখানে কোনো রিমাইন্ডার নাই। So আমরা বলতেছি যে এমন একটা ব্যবস্থা যেখানে হচ্ছে এই রিমাইন্ডারটা থাকবে, এবং এই রিমাইন্ডারটা কে দিবে? আপনি যেমন বললেন যে মা যদিও ভুল বলছেন, একজন কমেন্ট করছেন যে হচ্ছে ক্রেডিটটা এখানে কার? হ্যাঁ, মাও তো এখানে হচ্ছে খারাপটার কথা বলছে, মেয়ে আবার ভালোটা বলছে, খিলাফার এখানে ক্রেডিট করতে যাচ্ছে। এখানে ভাই মানে ক্রেডিটটা যায়, ক্রেডিটটা আল্লাহর, ক্রেডিটটা হচ্ছে ওই ব্যবস্থার, বিকজ ওই ব্যবস্থাই হচ্ছে এই মেয়েকে এরকম বানাইছে। ক্রেডিটটা যদি খিলাফা না হয় তাহলে আজকে আজকে সোসাইটিতে এই ধরনের মানুষরা প্রেজেন্ট নাই কেন? এবং হচ্ছে বাংলাদেশে আমরা বসে হচ্ছে ইসলামের কথা কোত্থেকে বলতেছি, এটা কি হাওয়ায় তো এখানে চলে আসে নাই, এটা হচ্ছে তারা এটাকে ক্যারি আউট করছেন তাই এখানে আসছে, রাইট? এই ইসলামটাকে হচ্ছে তারা এই জায়গায় নিয়ে আসছেন, তাই হচ্ছে মদিনা থেকে আজকে, মক্কা থেকে আজকে হচ্ছে বাংলাদেশে বসে আমরা ইসলাম নিয়ে কথা বলতেছি। সো ওই মেয়ে মাকে রিমাইন্ডার দেয়, একটা এইরকম একটা ব্যবস্থায় একটা মেয়ে একটা মাকে রিমাইন্ডার দেয়, মা বাবাকে রিমাইন্ডার দেয়, বাবা সন্তানকে রিমাইন্ডার দেয়। আপনি বাজারে যদি যান তাইলে হচ্ছে ক্রেতা বিক্রেতাকে রিমাইন্ডার দেয়, বিক্রেতা ক্রেতাকে রিমাইন্ডার দেয়। এইভাবে হচ্ছে একটা টাকার উপর ভিত্তি করে একটা সমাজ হচ্ছে গড়ে বিল্ড ওঠে। হয়, গড়ে উঠে, যেখানে সবাই সবাইকে রিমাইন্ডার দিচ্ছে। এবং মানুষ আল্লাহর কনফিডেন্সের কারণে হচ্ছে ইসলাম তখন মেনে চলে। অন দ্য আদার হ্যান্ড যদি দেখি যে আল্লাহর আইনে তো মানুষ কনফিডেন্স পায়, সো আল্লাহর হচ্ছে যে আদেশ দেন, হুকুম দেন, এগুলার হচ্ছে সে একটা রিওয়ার্ড বুঝে যে সে জান্নাতে পাবে। এখানে যদি ইভেন তাকে যদি এখানে আহ আপনার কষ্টের মধ্যে পড়তেও হয়, কিন্তু ম্যানমেড লতে এই আইনগুলো পালন করলে মানুষ কি পায়? কিছুই পায় না। বরং হচ্ছে ম্যানমেড লতে হচ্ছে আপনাকে বলতেছে হচ্ছে আপনার প্লেজার ম্যাক্সিমাইজ করেন। আচ্ছা, আমাকে যদি কেউ শিখায় যে প্লেজার ম্যাক্সিমাইজ করাটাই হচ্ছে আমার জীবনের উদ্দেশ্য, তাইলে তো হচ্ছে আমি এই ম্যানমেড আরেকজনের মানুষের হচ্ছে একটা আইন আমি মানবো কেন? বরং হচ্ছে এটা যদি আমি ফাঁকফোকর দিয়ে যাই, ওই যে কারাপশন, ব্ল্যাক মানি 15% দিলেই তো হচ্ছে আমার 1 কোটি টাকা 1,000 কোটি টাকা হচ্ছে হোয়াইট মানি হয়ে যেতেছে। তাইলে আমি একটু ফাঁকফোকর দিয়ে যদি হচ্ছে টাকাটা কামাইতে পারি কষ্ট না করে, বাটপারি করে, তাইলে তো হচ্ছে আমার প্লেজার ম্যাক্সিমাইজ হইতেছে। তাইলে সেকুলারিজমের সাথে পুঁজিবাদ ব্যবস্থার সাথে তো বরং এইটাই যায় যে আমি হচ্ছে করাপ্টই হব, রাইট। এবং বিকজ থ্রু করাপশন আমি হচ্ছে আমার প্লেজার ম্যাক্সিমাইজ করতে পারবো। তো এই সমাজ হচ্ছে এই রিমাইন্ডার দেয় প্রতিনিয়ত যে তুমি করাপ্ট হও, এ বলে তুমি হচ্ছে সৎ হয়ে কয় টাকা কামাবা, হুম হুম হুম। তুমি অমুক True. হও, তুমি তমুক হও, তুমি হচ্ছে বিদেশে পাড়ি জমাও, রাইট? তুমি হচ্ছে বাবা মার টেক কেয়ার না করো। ওয়েস্টে যেটা করে বাবা মারা হচ্ছে বাস থেকে লাত্তি দিয়ে বের করে দেয়, বা হচ্ছে আপনার বাবা মা হচ্ছে সন্তানকে বের করে দেয়। কেউ কারো হচ্ছে খোঁজ খবর রাখে না, বা হচ্ছে এখানে সিঙ্গেল, মানে এই যে সিঙ্গেল মাদারের ইয়াটা কই থেকে আসলো, হুম। বিকজ সেন্স অফ রেসপন্সিবিলিটি এখানে নাই, কিন্তু ইসলাম হচ্ছে সেন্স অফ রেসপন্সিবিলিটি আমাদেরকে শিখায়। তো সুতরাং আপনার এই করাপশন থেকে মুক্তি একমাত্র তখনই পাওয়া যাবে যখন একটা সমাজ আল্লাহর ভীতি, আল্লাহর তাকওয়া এবং আল্লাহর উপরে কনফিডেন্সের উপরে ভিত্তি করে দাঁড়াবে, বিকজ এটা হিয়ার আফটার একটা ফলাফল আছে। Right. এবং এখানে মানুষ কনফিডেন্স পায়, কিন্তু মানুষের আইনের উপরে মানুষ কনফিডেন্স পায় না। আপনি ভাই আইন বানানোর কে? আমি একটা মানুষ, আপনি একটা মানুষ, আপনি আমার জন্য আইন বানানোর কে? আমি একটু ফাঁকফোকর করলেই তো হচ্ছে আমি একটু মজা বেশি করতে পারি, ফুর্তি বেশি করতে পারি। সো এখানে
খিলাফা ব্যবস্থা, একটা ইসলামিক শাসন ব্যবস্থায় একটা একটা পুরুষ কিভাবে লাইনে থাকে দেখেন। ইভেন আপনার মানুষের তাকওয়াটা কোন লেভেলে কাজ করে, যে একটা নারী, একটা সৎ নারী, একটা হচ্ছে ইমানদার নারী, সে হচ্ছে একটা ঘুষখোর বড় অফিসারকে বিয়ে করতে চায় না। যখন একটা ঘুষখোর বড় অফিসার তার জন্য হচ্ছে বিয়ে নিয়ে আসবে, বিয়ের প্রপোজাল নিয়ে আসবে, আমি গতকালকে হচ্ছে একটা বই থেকে বাইরে পড়তেছিলাম, অনেক বড় গল্প আমি বলতেছি না, ওইখানে হচ্ছে এরকম ঘটনা ঘটছিল যে অনেক বড় একজন এই ট্রাইবের লোক আসছিল এবং 2 মেয়ে, এক মানে বাবার হচ্ছে 3 মেয়ে ছিল, 2 মেয়ে অলরেডি বারণ করে দিচ্ছে আমি বিয়ে করবো না। 3 নাম্বার মেয়ে বলছে তুমি তোমার লাইফের এই জিনিসগুলো কমপ্লিট করে আসো, তুমি এই হকগুলো আদায় করে আসো, তারপর হচ্ছে দেখা যাবে। তারপর আমি দেখবো তোমার বিয়ে করা যায় কিনা। এবং ওই পুরুষ হচ্ছে এগুলা করে আসছে। আমি যেখানে যাইতেছিলাম যে একটা নারী আল্লাহর ভীতির কারণে সে হচ্ছে ঘুষখোর বড় সরকারি কর্মকর্তাকে বিয়ে করতে চায় না। কারণ সে মনে করে যে সে যদি এটা জানা সত্ত্বেও যে এই লোক ঘুষখোর বড় কর্মকর্তা, আমি যদি এই লোককে বিয়ে করি তাইলে এই লোক হচ্ছে যেই উপার্জন করে নিয়ে আসবে সেটা হারাম হবে, এবং এটা জেনে শুনে যদি আমি তাকে বিয়ে করি তাইলে আমিও হারামের মধ্যে থাকবো, এবং আমিও হচ্ছে কম্প্রোমাইজ করবো আল্লাহর সাথে হচ্ছে একটা দ্বিচারিতা করব। এবং এই হাজবেন্ড এবং আমি মিলে, আমার সন্তান সন্ততিকে মিলে হচ্ছে আমি একসময় হচ্ছে জাহান্নামের অধিকারী হব। তো কোন সৎ নারী হচ্ছে খিলাফা ব্যবস্থায়, যে হচ্ছে আল্লাহ ভিত্তিতে থাকে, যে হচ্ছে তাকওয়ার ভিত্তিতে জীবনযাপন করে, সে হচ্ছে কেন এরকম পুরুষ বিয়ে করবে না? তখন এই সমাজে আপনার এইরকম এই যেহেতু দুশ্চরিত্র নারী ক্রিয়েট হবে না, সো দুশ্চরিত্র পুরুষও ক্রিয়েট হবে না, রাইট? দুশ্চরিত্র এখানে পুরুষও ক্রিয়েট হবে না। এবং এইখানে খালি একজন নারী যেমন একজন পুরুষকে হচ্ছে এরকম মোটিভেট করতে পারে, রিমাইন্ডার দিতে পারে। এখানে হচ্ছে এই ভিউ পয়েন্টটা, যে এই যে আমি যে ভিউ পয়েন্ট বলতেছি, যে এই ভিউ পয়েন্ট, যে এইটা এই নারীকে যদি অন দ্য আদার হ্যান্ড সে যদি হচ্ছে একজন সৎ লোককে বিয়ে করে, যে হচ্ছে হালাল উপার্জন করে, তাকে নিয়ে সে বরং হচ্ছে এই ভিউ পয়েন্ট রাখে যে আমি ভবিষ্যতে আমার এই হাজবেন্ডকে নিয়ে আল্লাহর সন্তুষ্টি অর্জনের মাধ্যমে ইন এটার্নাল লাইফ আমি হচ্ছে জান্নাতে বসবাস করতে পারি, এবং আমার পুরো ফ্যামিলি সহ। এই রিওয়ার্ড তাকে ড্রাইভ করে, সে কেন ভালো থাকবে, সে কেন অনেস্ট থাকবে। এই সেম ভিউ পয়েন্টটা আমরা দেখি যে একজন পুরুষ নারীর প্রতি দেখায়, একজন নারী পুরুষের প্রতি দেখায় ইসলামিক সিস্টেমে, একজন বাবা সন্তানের প্রতি দেখায়, সন্তান বাবার প্রতি রাখে, ইভেন আপনার একজন ক্রেতা বিক্রেতার প্রতি রাখে, বিক্রেতা ক্রেতার প্রতি রাখে। আমি একটা গল্প শুনতেছিলাম যে মানে গল্প না, সত্যিকার ঘটনা, যে মদিনার একটা ঘটনা, যে একজন ব্যক্তি আপনার এই দোকানে হচ্ছে আপনার কলা কিনতে গেছে, তো খুচরা টাকার কোন একটা বিষয় ছিল, তো দোকানদার তাকে খুচরা দিতে পারতেছিল না, অল্প কিছু একটা অ্যামাউন্ট ছিল, এবং ওই ব্যক্তি বলল সমস্যা নাই, আমি ওইটার আমার কোনো ইয়া নাই, দাবি নাই, তুমি রাইখা দাও। ওই বেটা বলতেছিল তুমি কি পাগল, আমি কি হচ্ছে অন দ্য ডে অফ জাজমেন্ট হচ্ছে তোমার এই 2 টাকার জন্য কি আমি তোমার পিছু দৌড়াবো? আমি এটা পারবো না, তুমি একটা কলা বেশি নিয়ে যাও, তো একটা কলা বেশি নিয়ে যাও, তোমার 2 টাকা আমার লাগবে না, তুমি একটা কলা বেশি নিয়ে যাও। হ্যাঁ, তো এইরকম ইভেন একটা বিক্রেতা একটা ক্রেতাকে রিমাইন্ডার দেয়, এই সেম ভিউ পয়েন্ট হচ্ছে শেয়ার করে তাদের সাথে। এবং প্রত্যেকটা মুসলিমের প্রতি, এবং প্রত্যেকটা মুসলিম হচ্ছে অমুসলিমের প্রতি ওই সেম ভিউ পয়েন্ট মাথায় রেখে কাজ করে। সো দুর্নীতি তারা করে না। ইভেন একজন শাসক জনগণের প্রতি হচ্ছে এই ভিউ পয়েন্ট হোল্ড করে রাখে এবং এইভাবে কাজ করে, এবং জনগণও শাসকের প্রতি সেম ভিউ পয়েন্ট রাখে। সো এইখানে হচ্ছে 2 জায়গা থেকে কাজ করে। জনগণ হচ্ছে শাসককে হচ্ছে লাইনে রাখে, বিকজ হচ্ছে জনগণ যদি সরকার শাসককে হচ্ছে লাইনে না রাখে, তাহলে জানে হচ্ছে সবাই মিলে একসাথে হচ্ছে ডুবে মরবে। আবার শাসক হচ্ছে জনগণকে হচ্ছে এইভাবে প্রপারলি হচ্ছে টেক কেয়ার করে তাদের অ্যাফেয়ার্স গুলা, যাতে করে হচ্ছে আল্লাহর কাছে তাকে ইয়া না করতে হয়। আপনি যেটা বললেন যে ওমর রাদিয়াল্লাহু তাআলার ঘটনা, সে হচ্ছে আসলে ওই কবর উপরে গিয়ে বেত্রাঘাতটা আসলে কেন দিচ্ছে? 2টা কারণে। একটা হচ্ছে সে বাবা, একটা হচ্ছে সে শাসক। বাবা হিসেবে সে চিন্তা করছে আমার সন্তানের যদি ওই বেত্রাঘাত গুলা বাকি থাকে, তাহলে আমার সন্তান না আবার হচ্ছে জাহান্নামী হয়। তো শাস্তিটা হচ্ছে আমি কবর উপরে গিয়ে হইলেও দিয়ে আসবো, যাতে আমার সন্তান শাস্তিটা পেয়ে যায়। বাবার হচ্ছে ভিউ পয়েন্ট সন্তানের প্রতি কি। আবার সে শাসক হয়ে হচ্ছে এই চিন্তা করে যে আমি তো পুরোপুরি শাস্তিটা আমার সন্তানকে দিতে পারলাম না, আমি তো শাসক, কবর উপরে গিয়ে দিয়ে আসছে যে আমি শাসক হিসাবে আল্লাহ তোমার কাছে আমার ফ্রি থাকলাম, আমি আমার দায়িত্ব পালন করলাম। সো যেই সমাজে হচ্ছে এইভাবে প্রত্যেকটা ব্যক্তির প্রতি ভিউ পয়েন্ট রাখে, সেই সমাজে করাপশন কিভাবে হবে? অসম্ভব। এই সমাজে করাপশন হওয়া সম্ভব না, সুযোগই নেই।
সো আল্লাহ আমাদের সেই এই সমাজ, আমরা দোয়া করি আল্লাহ আমাদের এরকম এই সমাজটাই দান করুক, আমিন। এবং আমরা যেন এইরকম সমাজটা এইরকম সমাজ আমরাও যাতে প্রতিষ্ঠার দিকে আগাইতে পারি, এবং আল্লাহ আমাদেরকে এইভাবে হেল্প করেন এবং আমাকে তৌফিক দান করেন। আমিন। ভিউয়ার্স, আজকে আমাদের এখানেই শেষ। আসসালামু আলাইকুম। সালাম। আসসালামু আলাইকুম।